গার্লস কলেজের সামনে আম্মুর সাথে দাঁড়িয়ে আছি, তখনই আম্মা একটা মেয়েকে দেখিয়ে বলে, আল তোকে এই মেয়েটার সাথে প্রেম করতে হবে, আর প্রেমের ফাঁদে মেয়েটাকে ফেলে এরপর ভাগিয়ে বিয়ে করতে হবে। আম্মার এমন কথায় আমি কিছুটা না অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছি আম্মার দিকে। তখন আম্মা বলে, আম্মা এমনভাবে ডেব ডেব করে আমার দিকে না তাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে দেখ। আর শোন, যদি কোনো মেয়ে আমার বাড়ির বউ হই তাহলে একমাত্র এই মেয়েটা হইবে। এই নে মেয়েটার নাম আর ফোন নাম্বার, মেয়েটার সাথে যেভাবে হোক রিলেশন করে বিয়ে করবি। আল আম্মা আপনি কি মেয়েটাকে চিনেন? আম্মা এত কিছু জানার কোনো দরকার নেই, আমি যা বলছি তাই করবি। আর শোন, মেয়েটা মনে হই একটা ছেলেকে ভালোবাসে। আমার মনে হই মেয়েটা তোকে পাত্তা দিবে না, কিন্তু তুই যেভাবে হোক মেয়েটাকে তোর প্রেমে বন্দী করে ভাগিয়ে বিয়ে করবি। কি পারবি না? আল আম্মার দিকে তাকিয়ে আছি, কি বলবো বুঝে উঠতে পারছি না। তাও আম্মাকে বলি, আম্মা মেয়েটা অলরেডি একটা ছেলেকে ভালোবাসে, সেই মেয়েটাকে কি করে আমার প্রেমে ফেলব? আম্মা আমি এত কিছু বুঝি না, তোকে যা বলছি তাই করবি। আর শোন, মেয়েটার সম্পর্কে আজ থেকে তোর সব খোঁজখবর রাখতে হবে। আজ থেকে তোর কলেজ, তোর কাজকর্ম সবকিছু বন্ধ। তোর একটা মাত্র কাজ, সেটা হচ্ছে মেয়েটাকে তোর সাথে প্রেম করাতে রাজি করিয়ে পালিয়ে বিয়ে করতে হবে। এই নে টাচ মোবাইল আর 500 টাকা রাখো। এখন থেকে প্রতিদিন তোর হাত খরচ হবে 500 টাকা। মোবাইল আর টাকা হাতে আল দাঁড়িয়ে আছে, আর তখনই ওর মা চলে গেছে। যেই একটা বাটন মোবাইলের জন্য আম্মার পায়ে পড়েছি, আর সেই আম্মা আমাকে এত দামি একটা মোবাইল দিছে। আল দাঁড়িয়ে আছে আর মেয়েটাকে দেখছে। আল কাগজের দিকে তাকিয়ে দেখে মেয়েটার নাম উম্মে এতিহা, দেখতে বেশ লম্বা আর উজ্জ্বল ফর্সা টাইপের, গায়ের রং চুলগুলি ছাড়া প্রায় কোমরে পড়ছে। আলের পছন্দ হইছে এতিহাকে, কিন্তু এতিহা তো দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে। ছেলেটা দেখতে বেশ সুন্দর, তবে কেন জানি ছেলেটার চরিত্রগত ঠিকঠাক লাগছে না। আল দেখতে শুনতে বেশ সুন্দর, ওর কলেজের অনেক মেয়ে ওকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু আল রাজি হয়নি। আল এতিহার নাম্বার সেভও করেছে এতিহার সাথে লাভ ইমোজ দিয়ে। অনেকক্ষণ যাবৎ আল এতিহাকে ফলো করছে, তখনই ওরা দুজনে একটা রিকশা করে চলে যাচ্ছে। আল একটা রিকশা নিয়ে ফলো করতে লাগল। কিছুদূর যাবার পর ছেলেটা নেমে গেছে আর এতিহার রিকশা নিয়ে চলে গেছে। আলও যেতেছিলাম, কিন্তু সিগন্যালে আটকা পড়ে গেছে। আজকের মতো আর দেখা হলো না। এভাবে বেশ কিছুদিন ফলো করেছে আল, কিন্তু একটা জিনিস খেয়াল করেছে, এতিহা তো তার বয়ফ্রেন্ডকে প্রচণ্ড ভালোবাসে। তাই আল সিদ্ধান্ত নিচ্ছে এতিহাকে আর ফলো করব না। আম্মা যা বলার বলবে, তা ওদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চায় না। আল চিন্তা করছে কি করে বলবে, তখনই আলের বাবা বলে, বাবা আল তোকে বেশ কিছুদিন যাবৎ দেখতেছি তুই কলেজে যাচ্ছিস না, আর তোর হাতে মোবাইলটা আসলো কি করে? তখনই আম্মা বলে, আম্মা আল কিছুদিন আমার একটা কাজ করে দিচ্ছে, আর ওর হাতের মোবাইলটা আমি দিয়েছি। বাবা তুমি দিয়েছ, কিন্তু তুমি তো কখনো ওকে মোবাইল দিতে বারণ করেছ? আম্মা তখন ছোট ছিল আর এখন বড় হইছে। আচ্ছা তোমার এই নিয়ে চিন্তা করতে হবে না। বড় বউ সবাইকে খাবার খেতে আসতে বলো। আর আল তোকে যা বলেছি তুই কি তা ঠিকঠাক মতো করতেছিস? আল আম্মা আপনার সাথে আমার কিছু কথা আছে। আম্মা কি কথা? আল আপনি যা বলছেন তা আমার পক্ষে সম্ভব নয়। তখনই আম্মা আমাকে ঠাসস করে একটা থাপ্পড় দিয়েছে। ভাবি, ভাইয়া, বাবা আর নানি থমকে গেছে। সবাই চুপচাপ, কেউ কোনো রকম কথা বলছে না। আম্মা তোকে একটা কাজ করতে বলেছি আর তুই মুখের উপর বারণ করে দিয়েছিস। বাবা নানি কিছু বলতে চাইছে, কিন্তু সাহস করে বলতে পারছে না।
আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। শোন, তোকে 1 মাসের সময় দিলাম, কাজটা এর মাঝে শেষ করে দিবি বলে দিলাম। নানি, আল কি এমন কাজ করবে? এক কাজ কর, আল যদি না পারে তাহলে আসাদকে দিয়ে দে, আসাদ তোর কাজটা করে দিবে। আসাদ হলো আমার বড় ভাই, আর আমার দাদা দাদি দুজনে মারা গেছে। তবে আমার একটা খালাম্মা আছে, ওনার ছোট একটা মেয়ে আছে, নাম সিনথিয়া। আর নানা তো মারা গেছে, তাই নানিকে বাবা আমাদের বাড়িতে নিয়ে এসেছে, আমাদের সাথে থাকেন। তবে আমার এক চাচা আর এক ফুপি আছে, কিন্তু কোনো দিন দেখিনি। ভাইয়া, হ্যাঁ মা, কি এমন কাজ আমাকে বলেন, আমি করে দিচ্ছি। আম্মা, তুই পারবি না, আর আলকেই কাজটা করতে হবে। আল কিছু না বলেই চলে গেছে। রাতে কিছু খায়নি, সারা রাত চিন্তা করছে আম্মা কেন ইতিহাকে ভাগিয়ে বিয়ে করতে বলছে। এর রহস্যটা আমাকে তো বের করতে হবে, আর তার থেকে বড় জিনিস হলো ইতিহার সাথে ওর বয়ফ্রেন্ডের ব্রেকআপ করাতে হবে। আল, হ্যাঁ, এই প্ল্যানিং মতে কাজগুলি করতে হবে। আমি কতগুলি সুন্দর সুন্দর মেসেজ লিখে ইতিহার নাম্বারে সেন্ড করেই সিমটা অফ করে দেয়। এভাবে মেসেজ করতে থাকলাম প্রায় 1 সপ্তাহ। আজ 1 মাস পরে কলেজে যাচ্ছি, তখনই দেখি ওই ছেলেটা একটা মেয়ের সাথে রিকশা করে যাচ্ছে। আরে এইটা ইতিহার বয়ফ্রেন্ড, তাহলে মেয়েটাকে? আমি ওকে ফলো করতে থাকলাম। ফলো করতে করতে দেখি ছেলেটা একটা রেস্টুরেন্টে গেছে। আমিও গেলাম রেস্টুরেন্টের ভিতরে। আমি ঠিক ওদের পেছনের টেবিলে বসেছি। মেয়েটা বলছে, মেয়ে, রাসেল বলো কি খাবে? তার মানে ছেলেটার নাম রাসেল। রাসেল, না জান, তুমি যা খাবে তাই বলো, তুমি কি খাবে? মেয়ে, ঠিক আছে, আমি অর্ডার করছি। আল বসে বসে ওদের কিছু পিক তোলে নিচ্ছে। এবার আল ছবিগুলি ইতিহাকে মেসেজ করে বলছে, ইতিহা, তুমি যাকে ভালোবাসো তাকে যদি হাতে নাতে ধরতে চাও তাহলে এখনই ক্যাফেইন রেস্টুরেন্টে চলে এসো। তোমার আদরের বয়ফ্রেন্ড তার বান্ধবীর সাথে বসে আছে, সাথে ছবিগুলি দিয়েছি। রাসেল, আচ্ছা রিয়া, আমি কি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো? তার মানে মেয়েটার নাম রিয়া। রিয়া, আপুর বিয়েটা সবেমাত্র শেষ হইছে, কিছুদিন যাক, তারপর আমি নিজেই বলবো। আল, শালা কত বড় চিটিং বাজ, একসাথে কত মেয়ের সাথে লাইন মারে, আর আমাদের কপালে একটাও জুটে না। আল বসে বসে মুচকি হাসছে। কিছুক্ষণ পর দেখি ইতিহা আর সাথে আরো 2টা বান্ধবী নিয়ে এসেছে। আমি তো দেখি বেশ খুশি হলাম। ইতিহা সোজা এসেই রাসেলের টেবিলের সামনে দাঁড়িয়েছে। রাসেল, ইতিহা তুমি এখানে? রাসেল দাঁড়িয়ে গেছে। আমি তো বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। ইতিহা কি বলবে আর রিয়া কেমন রিয়াক্ট করবে। ঠিক তখনই ইতিহা বলে, ইতিহা, রাসেল, এটা আমি কি দেখছি? রাসেল, ইতিহা তুমি বসো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। রিয়া, রাসেল, তুমি মেয়েটাকে চিনো? রাসেল, হ্যাঁ, আমার কাজিন লাগে। আর তখনই ইতিহা ঠাসস করে এক থাপ্পড় বসিয়ে দেয়। ইতিহা, কি বলছিস? আমি তোর কাজিন? শালা বেয়াদব! আমার সাথে আজ 1 বছর যাবৎ প্রেমের অভিনয় করে এখন বলছিস কাজিন? রিয়া, কি তোমার সাথে 1 বছর যাবৎ প্রেম? রাসেল, এটা আমি কি শুনতেছি? তুমি আমার জীবনটা শেষ করে দিছো বলেই এক থাপ্পড়। ইতিহা ওকে মনমতো বকা জকা করে চলে গেছে। সাথে রিয়াও বলে বেরিয়ে গেছে। আল বেরিয়ে এসে দেখে ইতিহার চোখ মুখ লাল হয়ে গেছে। ইতিহা তার বান্ধবীদের বলছে, ইতিহা, দেখছিস দোস্ত, যাকে এত ভালোবেসেছি সেও এত বড় বেইমানিটা করেছে। ইতিহার বান্ধবীরা বলছে, দোস্ত কি করবি বলো? রাসেল যে এমনটা করবে তা কোনো দিন ভাবিনি। আল তার মোবাইলটা বের করে ইতিহাকে ফোন করছে। আল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে।
এতিহা প্রথমে রিসিভ করেনি, আবার করেছে। এবার রিসিভ করতেই আল বলে, মিস এতিহা, কান্না করতে আপনাকে একটুও ভালো লাগে না, কিন্তু হাসি মাখা মুখে আপনাকে খুব সুন্দর লাগে। এতিহা, এই আপনি কে? আর আমার নাম জানেন কি করে? আমাকে কি আপনি ফলো করছেন? আল, খয়েরি কালার চুড়িদার সাথে ম্যাচিং চুড়ি আর খোলা চুলে সাক্ষাৎ পরি লাগছে আপনাকে। এতিহা এদিক সেদিকে তাকাচ্ছে, চোখের পানিগুলি মুছে নিচ্ছে। আল হাসছে এতিহার কাণ্ড দেখে। এতিহা, আচ্ছা আপনার নাম কি আর আমার সম্পর্কে এত কিছু জানেন কি করে? আল, আচ্ছা ভাই, আজকের মতো আর রাসেলের মতো ছেলেদের কাছ থেকে কিছুটা দূরে থাকবেন, আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দেয় আল। আর সাথে সাথে মোবাইলটা বন্ধ করে নিছে। এতিহা, আজব ছেলে, আমাকে দেখছে অথচ কাছে আসছে না। ছেলে মনে হচ্ছে রাসেলের কোনো দোস্ত হবে, নিজে ধরা খায়ছে তাই নিজের বন্ধুকে আমার নাম্বারটা দিছে। হঠাৎ করে খেয়াল করে দেখে, আরে এইটা সেই নাম্বারটা যেটা প্রতিদিন রাত 12টায় মেসেজ করে, মোবাইলটা সারাদিন বন্ধ রাখে। এতিহা মন খারাপ করে বাড়িতে গেছে। এতিহার মা এতিহাকে দেখে বলে, এতিহার মা, কিরে তোর এই অবস্থা কেন? এতিহা কিছু না বলেই রাগ করে চলে গেছে। রুমে গিয়ে রাসেলের সব কিছু মুছে নিছে। ওর সব নাম্বার, ফেসবুক, ইমো, টুইটার সবকিছু থেকে ব্লক করে দিছে। তবে এতিহার এখন মনে প্রাণে একটা প্রশ্ন জাগছে, কে ছেলেটা? আজকের যে এতিহার ব্রেকআপ হইছে সেই দিকে কোনো চিন্তা নেই, কিন্তু ওই ছেলের চিন্তায় মগ্ন হয়ে পড়ছে। আর ওইদিকে রাত 12টার সময় আল তার মোবাইল অন করছে। আল, এতিহাকে কি বলবো ভালোবাসি না, থাক যদি বারণ করে দেয়, কিন্তু মেসেজ করতে থাকি, কোনো একদিন বলে দিব। আল যখনই মেসেজ করতে যাবে তখনই এতিহা ফোন করছে। রিং হতে হতে কেটে গেছে, আল রিসিভ করেছি। এভাবে দুইবার ফোন করার পর আল রিসিভ করছে। এতিহা, কে আপনি, আমাকে চিনেন কি করে? আল, তার মানে আজকে যে আপনার ব্রেকআপ হইছে সেই দিকে খেয়াল নেই। আমি কে সেটা জানার জন্য চিন্তায় ঘুম আসছে না, তাই তো? এতিহা, দেখুন, আপনি আজকের পর আর কোনো সময় আমাকে মেসেজ বা কল করবেন না। যদি করেন তাহলে ব্লক করে দিব বলে দিলাম। আল, ঠিক আছে, ব্লক করে দেন। তবে আপনার চোখগুলি অনেক সুন্দর আর আপনার হাসিটার প্রেমে পড়ে গেছি। এতিহা, আমি জানি আপনি কে, এতক্ষণে বুঝতে পারছি আপনি কে। আজকের পর যদি আর কোনো দিন মেসেজ বা ফোন করেন তাহলে সোজা আপনার বাড়িতে গিয়ে বিচার দিব। আর আপনার আম্মাকে খুব ভালো করে আমি চিনি। আল, ও আচ্ছা, তাই ঠিক আছে, তাহলে এখন থেকে বেশি করে আপনাকে জ্বালাবো। আর আপনার ঠোঁটগুলি সত্যি খুব সুন্দর, সাথে লম্বা চুল যার ঘ্রাণ আমার খুব পছন্দ। এতিহাকে কেউ এমনভাবে প্রশংসা করেনি। এতিহা, দেখুন, আপনাকে ভালো করে বলছি, আমাকে আর ফোন করবেন না। এতিহা ফোন কেটে দিয়ে কিছুটা রাগ করে শুয়ে পড়েছে। আল এভাবে রোজ রোজ মেসেজ করছে, আর এতিহা খুব এনজয় করছে মেসেজগুলি পড়ে পড়ে। দেখতে দেখতে কিছুদিন চলে গেছে, দিন দিন এতিহা কেমন একটা দুর্বল হয়ে আসছে আলের দিকে। আলের মা আলকে প্রতিদিন সবকিছুর খবর জানতে চাই, আর আলোর মাকে সব বলে। এভাবে বেশ কিছু দিন গেছে। দিন দিন এতিহা আলের প্রতি দুর্বল হয়ে গেছে। এতিহা আলকে ফোন করে নিজে থেকে। ওরা দুজনে ঠিক করে দেখা করবে, তবে কন্ডিশন থাকে আলের। আল, দেখা করতে পারি, তবে আমাকে ভালোবাসতে হবে। এতিহা রাজি হয়ে যাই। এতিহা চিন্তা করে, সুন্দর ছেলের সাথে তো প্রেম করেছি, তার আসল চেহারাটা দেখছি। যদি ছেলেটা যেমনই হোক ওকেই বিয়ে করব। এতিহা, ঠিক আছে, রাজি আছি। তাহলে আজ আমার কলেজের সামনে আসবে।
আল, ঠিক আছে। আল কথা মতো গিয়ে হাজির। এতিহা গিয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে। এতিহা ফোন করছে। আল সামনে গিয়ে মোবাইলটা বের করে বলে, এতিহা আমি। আল তখন এতিহা ঘুরে তাকিয়ে হাসি মাখা চেহারাটা কালো করে নিচ্ছে। এতিহা, এতদিন আপনার সাথে কথা বলেছি? আল, হ্যাঁ, এই দেখো তোমার নাম্বার। এতিহা নাম্বারটা দেখে মাথায় হাত দিছে। আল মুচকি হাসতেছে। ঠিক তখনই ঠাসস করে এতিহা একটা থাপ্পড় দিয়ে বসে। আশেপাশের সব মানুষগুলি দাঁড়িয়ে আলের দিকে তাকিয়ে আছে। আল কিছু বলতে যাবে, আবারও থাপ্পড় দিছে। এবার আল এতিহার হাত ধরে নিছে। কি হলো, থাপ্পড় দিচ্ছ কেন? এতিহা, তুই কি বুঝেছিস? আমি কিছুই জানি না। আমি সব জানি। আমার সাথে তুই প্রেমের অভিনয় করছিস তোর বোনের প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি করে ভাবলি যে আমি তোকে চিনতে পারব না? আমি খুব ভালো করেই চিনতে পারছি। এতিহার কথা শুনে আল থমকে গেছে। বোনের প্রতিশোধের জন্য তোমার সাথে প্রেমর অভিনয় করছি মানে? আমার তো কোনো বোন নেই। তখনই এতিহা মুচকি হেসে বলে, তোমার বোন নেই আল, আমাকে তুমি হাসালে। তোমার পরিবারের সবাইকে খুব ভালো করেই আমি চিনি। এতিহার কথা শুনে আল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতিহা, আল তুমি ভুল জায়গা ট্রাই করেছ। আমি জানি তোমাকে আমার নাম্বার আর নাম এমনকি আমাকে দেখিয়ে দিয়েছে তোমার আম্মু। আল, এতিহা তুমি জানলে কি করে? এতিহা, আমি জানব না তো কে জানবে? আল, যা হবার হয়ে গেছে। আমি চাই না অতীত আবার সামনে আসুক। এমনিতেই আমাদের পরিবার অনেক সমস্যা হইছে তোমার পরিবারের জন্য। আল, এতিহা তোমার কোথাও ভুল হচ্ছে। সত্যই আমার কোনো বোন নেই। এতিহা, তোমার বোন আছে, তুমি ঠিক করে জেনে নিও। আর তোমার বড় ভাইয়ার নাম আসাদ। তোমার বড় ভাই বিয়ে করেছে নিচে। তোমার বাবার ব্যবসা আছে। তোমার নানি তোমাদের সাথে থাকে। আর কিছু জানতে চাও? আল, এতিহা আমি তোমাকে ভালোবাসি। আমি কথা দিতেছি সৎ বাধার মাঝেও তোমাকে ছেড়ে যাব না। আমি জানি না তুমি কে আর তোমার সাথে আমার মায়ের চেনা জানা কি করে। তবে আমি তোমাকে সত্যই খুব ভালোবেসে ফেলেছি। এতিহা, আফসুস আল, তোমার মা তোমার অভিনয়টা দেখতে পেল নে। তবে সত্যিই তোমার মা তোমাকে খুব ভালো করে অভিনয় করতে বলে দিছে। সত্যিই তোমার অভিনয় অনেক সুন্দর। যদি তোমার মা অভিনয়গুলি দেখত তাহলে অনেক খুশি হতেন। আজকের পর যদি আর কোনো সময় আমার সাথে যোগাযোগ করেছ তাহলে তোমার বোনের মতো তোমার পরিস্থিতি হবে। আল, বারবার বলছি আমার বোন নেই, তাও কেন একই কথা বলছ? এতিহা, তোমার বোন আছে কি নেই সেটা তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। আল এতিহার দিকে তাকিয়ে আছে। এতিহা রিকশায় উঠে চলে গেছে। আল এতিহার চলে যাওয়ার দৃশ্য দেখছে। আল ভেঙ্গে পড়ছে। কি হচ্ছে ওর সাথে? আলের বোন আছে সেটা আল জানে না। আলের মনে হাজারো প্রশ্ন নিয়ে বাড়িতে এসেছে। আলকে দেখে আলের নানি বলে, নানি, আল কি হইছে তো? তোকে এমন দেখাচ্ছে কেন? আল, নানি আম্মা কোথায়? নানি, তোর মা তো স্কুলে গেছে, এখনো আসেনি। তবে সময় হইছে আসার, মনে হই এখনই চলে আসবে। আল, নানি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তার সঠিক উত্তরটা তুমি দিবে। নানি, কি কথা? আল, আমার কোনো বোন আছে আর কোনো সময় ছিল? নানি বসা থেকে দাঁড়িয়ে গেছে। যখনই নানি কিছু বলতে যাবে তখনই আম্মা এসেছে। নানি তখনই চুপ করে গেছে। আম্মা, আরে আল, আজকে তুই এত তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিস? আজকে না তোর এতিহার সাথে ফাইনাল কথা বলার ছিল? তা এতিহা তোর সাথে প্রেম করতে রাজি হয়ে গেছে? আল, আম্মা আমার বোন লিলি সে কোথায়?
তখন আম্মা হাতের ব্যাগটা রাখছে আর হাসি দিচ্ছে। আম্মার হাসির পেছনে লুকিয়ে আছে হাজারো রহস্যময় ঘটনা। কিন্তু তখনই মুবকি হেসে বলে, আম্মা, আল তোদের বোন কোথা থেকে আসবে? তোদের তো কোনো বোন নেই। আর লিলি মিলি নামের কোনো মেয়ে তো আমি জীবনেও দেখিনি। আল, মিথ্যা কথা কেন বলছো? তখনই আম্মা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো বলো, লিলি নামে আমার কোনো বোন আছে বা ছিল? তখনই আম্মা আমাকে ঠাসস করে থাপ্পড় দিয়ে বলে, আম্মা, আমার কথায় তোর বিশ্বাস হচ্ছে না? আমার সাথে এমনভাবে কথা বলার সাহস কে দিছে তোকে? এত দিন ধরে তোকে ভালোবাসার প্রতিদান এমনভাবে দিলই? ভাবি, আল কি হইছে? আম্মার সাথে এমন ব্যবহার করছো কেন? আল, বা সবাই শুধু আমাকে দোষারোপ করছেন, অথচ আমি যা বলছি তার কোনো উত্তর দিচ্ছেন না। যদি আমার কোনো বোন নাই বা থাকতো তাহলে ইতিহা কেন আমাকে বলবে আমার বোনের প্রতিশোধের জন্য ইতিহার সাথে প্রেমের অভিনয় করে যাচ্ছি? আম্মা কিছু বলেনি, চুপচাপ চলে গেছে। এক এক করে সবাই চলে গেছে। নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। আম্মাকে কষ্ট দিয়ে কথা বলাটা ঠিক হয়নি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে ইতিহাকে ফোন করছি। প্রায় 50টা কল করেছি কিন্তু রিসিভ হয়নি, বরং একটু পর দেখি আর ফোন ঢোকে না। মানে বল্ক করে দিছে। মাথায় কোনো কাজ করছে না, কি করব ভেবে পাচ্ছি না। দরজা বন্ধ করে শুয়ে রইলা, আর কখন যে চোখে ঘুম চলে আসছে বলতে পারবো না। ঘুম থেকে উঠেছি দরজায় শব্দ শুনে। চোখ ডলতে ডলতে গিয়ে দরজা খুলেছি, চেয়ে দেখি আম্মা দাঁড়িয়ে আছে। আম্মার চোখগুলি লাল হয়ে আছে, তার মানে আম্মা অনেক কান্না করছে। আম্মা, ভাত খাবি আয়। আমি কিছু বলিনি, আম্মার সাথে গেলাম। ভেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এসেছি। সবাই রাতের খাবার খেতে বসেছে। আমিও খাচ্ছি। তখনই আব্বা বলে, আব্বা, আজকে সবাইকে একটা সত্য কথা বলতে যাচ্ছি। যদিও দুইজন ছাড়া সবাই জানে সেই সত্যিটা কি। আল কিছু বলছে না, তবে দুই জল ভাবি আর আল এমনটাই ধারণা করছে আল আর হলো তাই। আম্মা, হ্যাঁ আল আর বৌমা, তোমরা শোনো কথাটা। আমি আর ভাবি দুজনে মায়ের দিকে তাকিয়ে আছি। আমার একটা মেয়ে ছিল না, লিলি। আসাদের চাইতে বড়, যে আমাকে প্রথম মা বলে ডাকছে। আল, তাহলে আপু কোথায়? আম্মা, আমাকে কথাটা শেষ করতে দে। আল চুপ করে গেছে। আমার মেয়ের নাম ছিল লিলি ইসলাম। দেখতে শুনতে বেশ সুন্দর, কিন্তু এখন সে নেই। তোর যখন 3 বছর তখনই লিলি মারা গেছে। দয়া করে এই ব্যাপারে আমাকে আর কোনো কিছু জিজ্ঞাসা যেন না করা হয়। আর হাল তোকে বলি, তোর বোনটা মারা গেছে ইতিহার পরিবারের জন্য। সুতরাং তার জন্য আমি চেয়েছিলাম ইতিহার সাথেও এমনটা করে ওদের বুঝিয়ে দিব সবচেয়ে কাছের মানুষের ক্ষতি হলে কতটা কষ্ট লাগে। আমি তো আমার প্রথম সন্তানকে কখনো ভুলতে পারবো না, কিন্তু সবার সামনে ভুলে থাকার অভিনয় করি। আল, ইতিহার পরিবারের জন্য আপু কেন মারা যাবে? তখনই ভাইয়া বসা থেকে উঠে গিয়ে বলে, ভাইয়া, তোর সব জানতে হবে তাই না? তাহলে শোন। ইতিহার ভাইয়া রাজের সাথে লিলি আপুর সম্পর্ক ছিল, এবং সম্পর্ক এতটা গভীর ছিল যে একজন আরেকজনকে ছাড়া বাঁচে থাকটাই কষ্টকর। এদিকে বাবা আপুর বিয়ে ঠিক করে আর আপুর 2-3টা বিয়ে নিজের ইচ্ছে ভেঙে দিত। কিন্তু একদিন আপুর বমি শুরু হতে থাকে, তারপর বাবা মা দুজনে আপুকে ডাক্তার দেখায়। তখন ডাক্তার বলে, ডাক্তার, মিষ্টি মুখ করান, আপনারা নানা নানি হতে যাচ্ছেন। এই কথা শোনার পর বাড়ির সবাই ভাগরুদ্ধ হয়ে গেছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তারপর আপুকে চাপ দেওয়ার ফলে জানতে পারে ইতিহার ভাইয়ার সাথে ফিজিক্যাল রিলেশনের কারণে আপু গর্ভবতী হয়ে যায়। বাবা মা সবাই মিলে রাজের বাবা মায়ের কাছে আর রাজের কাছে যাই।
তখন রাজ সবার সামনে অস্বীকার করে আর আপুকে চিনে না বলে। তারপর অনেক মামলা করা হবে, এসব মিথ্যা কথা বলে আমাদের হুমকি দেয়। এভাবে কিছুদিন যাবার পর রাজ তার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে নেই। কিন্তু আমরা আমাদের বড় বোনটা হারিয়ে ফেলি, কারণ আমার বোনটা আত্মহত্যা করে ফেলে। আমরা সবাই প্ল্যান করেছি ইতিহার সাথে তোর সম্পর্ক করাবো, আর যখন সম্পর্ক গভীর হবে তখন ঠিক আপুর মতোই করতাম ইতিহার সাথে। আল রাজের শাস্তি ইতিহাকে কেন দিতে চাইছেন? বরং রাজকে তার প্রাপ্য শাস্তিটা দিলই হয়। ভাইয়া, আল তুই কি বলছিস? আল হ্যাঁ, ঠিকই বলছি বলেই উঠে গেছে। কারো সাথে কেউ কোনো কথা বলেনি। আল রুমে এসে দরজা বন্ধ করে দিছে। আজকের দিনটা এভাবেই কেটে গেল। আল তার সিমটা বন্ধ করে তার মায়ের কাছে মোবাইলটা দিয়ে দেয়। দিন দিন আল খুব অসুস্থ হয়ে যাচ্ছে। সবার এখন একটা চিন্তা তৈরি হয়ে গেল। আল বাড়িতে বসে থাকে সারাদিন, কারো সাথে কোনো কথা বলে না। এভাবে 2 মাস কেটে গেছে। আম্মা, আল যা হবার হয়ে গেছে, এতে করে নিজের ক্ষতি করে কি হবে বল? সব কিছু ভুলে আবার আগের মতো হাসি খুশি ভাবে থাক। আল ঠিক আছে, তাই হবে। আল তার মায়ের দিকে তাকিয়ে সবকিছু ভুলে গেছে। ইতিহার কথা এখন মনে পড়ে না বললেই চলে। আল দিন দিন আগের মতো স্বাভাবিক হতে আরম্ভ করছে। এখন একদম ঠিকঠাক হয়ে গেছে। আল আজ অনেকদিন পরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। জুয়েল, দোস্ত বিয়ে করে নিব ভাবছি, এভাবে আর মেয়েদের পেছনে ঘুরে কি হবে? আল মানে এত তাড়াতাড়ি বিয়ে? আগে তো চাকরি টাকরি কিছু একটা কর। রাফি, আরে বোকা, ওর বিয়ে আগামী সপ্তাহর বাবার বন্ধুর মেয়ের সাথে। আর মেয়ের বাবার অনেক টাকা, সেই লোভে বলছে বিয়ে করবে। জুয়েল, আরে দূর বোকা, আমি কি সম্পত্তির জন্য বিয়ে করব নাকি? আমি তো সাথীকে অনেক পছন্দ করি, তাই রাজি হয়ে গেলাম। আল তাহলে ঠিক আছে, শাদি মুবারক বলেই সবাই মিলে হাসাহাসি যার যার বাড়িতে চলে এসেছি। দেখতে দেখতে জুয়েলের বিয়ের দিন চলে এসেছে। আজ গায়ের হলুদ। আল অনেক দেরি করে গেছে জুয়েলের বাড়িতে। রাফি, আল এত দেরি করে এসেছিস? কত সুন্দর সুন্দর পরী এসেছে। আল তোরা আর ঠিক হলি না, চল জুয়েলের সাথে দেখা করে আসি। রাফি, তুই যা, আমি পরীদের মন ভরে দেখে নেই। আল ঠিক আছে, দেখ। আল সিঁড়ি দিয়ে উপরে উঠছে, তখনই একটা মেয়ে নিচে নামছে আর আলের সাথে ধাক্কা লেগে হাতের থালা পড়ে গেছে। আল চেয়ে দেখে, আরে এটা তো ইতিহা। তখনই ইতিহা তাকিয়ে দেখে আল। আল সরি বলতে যাবে এমনি ইতিহা আলকে থাপ্পড় দিতে চাইছে আর আল হাত ধরে নিচ্ছে। আল হাতটা ছেড়েই ঠাসস করে ইতিহার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ইতিহা গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। ইতিহা, আমাকে থাপ্পড় দিয়েছিস তবেরে বলেই গলা টিপে ধরতে গেছে আর আল সরে গেছে। বাছর সিঁড়ি গ্রিলের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, তখনই আল হাত বাড়িয়ে ধরে নিছে। আল এখন কি করবে? যদি ছেড়ে দেয় তাহলে সব অহংকার তো শেষ। চেহারা কোমর সব একসাথে পিচিং হয়ে যাবে। ইতিহা, প্লিজ আমার হাতটা ছাড়বে না। আল আমি তো আগেই বলেছি হাত ছাড়ব না, কিন্তু তুমি তো বিশ্বাস করনি। ঠিক আছে, হাত ছাড়ব না বলেই টান মেরে ইতিহাকে বুকের মাঝে নিয়ে গেছে। ইতিহা, কি করছো? আমি চেঁচাবো। ছাড়ো আমাকে। ইতিহা নিজেকে ছাড়াতে চাচ্ছে, কিন্তু আল আরও কাছে টেনে নিছে। আল ইতিহা, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার কাছ থেকে কি সুন্দর গন্ধ আসছে। কি পারফিউম ব্যবহার করো?
তখনই এতিহা কুনি দিয়ে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিছে। এতিহা, আবার নতুন কোনো ধান্ধা নিয়ে এসেছ? আমি জানি এখন তুমি সব জেনে গেছো আর এখন আমাকে নিজের ফাঁদে আটকাতে চাচ্ছ। আল, তোমার মতো মেয়ের সাথে প্রেম করব আমি? আরে দূর, তোমার থেকে সুন্দর আর ভালো মেয়ে যদি বিয়ে না করি তাহলে আমার নাম আল নয়। এতিহা, আর তোমার থেকে ভালো ছেলেকে বিয়ে না করি তাহলে আমার নাম এতিহা নয়। দুজনে দুই দিকে চলে গেছে, উপর যাচ্ছে, এমনি জুয়েলের সাথে দেখা হয়েছে, যার কারণে আল নিচে চলে আসছে। এতিহা সবার সাথে বসে গল্প করছে, তখনই আল জুয়েলকে বলে, আল, জুয়েল, ওই মেয়েটাকে তোদের বাড়িতে আগে দেখিনি তো? জুয়েল, আরে ও হচ্ছে আমাদের খালাম্মার শ্বশুর বাড়ির আত্মীয় লাগে। খালাম্মার সাথে এসেছে। কেন, তোর পছন্দ হইছে? আল, আরে না, জুয়েলকে নিয়ে আমরা বসে গল্প করছি। সবাই গান বাজনা দিয়ে নিজেদের মতো করে নাচতেছে। রাফি গিয়ে মেয়েদের সাথে আড্ডায় মেতে গেছে। সবাই ড্রিঙ্কস করছে যার যার মতো, কিন্তু আল কিছু খাচ্ছে না। দেখতে দেখতে রাত 3টা বেজে গেছে। সবাই সবার মতো করে চলে গেছে। আল আজকে জুয়েলের সাথে ওর রুমে থাকবে। রুমে ঢোকে দরজা বন্ধ করবে এমন সময় খেয়াল করে দেখে এতিহাকে 2টা ছেলে ধরাধরি করে একটা রুমে নিয়ে যাচ্ছে আর মোবাইলে বলছে, দোস্ত ট্যাবলেট কাজ হইছে, ক্যামেরা নিয়ে আয়, ভিডিও করে রাখবো। হেব্বি একটা চিগ। ওদের কথা শুনে আল আর দরজা বন্ধ করেনি। আল তাড়াহুড়া করে ওদের পিছু পিছু যেতে আরম্ভ করছে। যেই ওরা রুমে ঢোকে দরজা বন্ধ করবে তখনই আল গিয়ে সামনে হাজির। আলকে দেখে ছেলে 2টা যার যার মতো করে বেরিয়ে গেছে। আল গিয়ে দেখে এতিহা শুয়ে আছে। যেই আল এতিহার পাশে বসেছে তখনই এতিহা চোখ মেলে আলকে দেখেই জড়িয়ে ধরে, জুড়ে চিৎকার দিয়ে বলে, তোমরা কেউ কি আছো, আমাকে বাঁচাও। এতিহার চিৎকার শুনে সবাই দৌড়া দৌড়ি করে রুমের ভিতরে এসে হাজির। যেই লাইট অন করছে তখনই দেখে এতিহার জামাটার অনেক দিকে ছিঁড়া ফাটা। ধর্ষণ করলে যেমন দেখায় ঠিক এমন দেখাচ্ছে এতিহাকে। এতিহার শরীরের কাপড় ছিঁড়ে গেছে, মনে হচ্ছে জোর করে কেউ কিছু করতে চাইছে, এমনভাবে কাপড় ছিঁড়ে রাখছে। আলের বুকে এতিহা ঝাপটে ধরে রাখছে। এর মাঝে সবাই এসে রুমে হাজির হয়ে গেছে। আল কিছু বলতে যাবে তখনই এতিহা দৌড়ে গিয়ে একজন মহিলাকে জড়িয়ে ধরে বলে, এতিহা, মামি আমাকে বাঁচান, দেখেন ছেলেটা আমাকে বলে কান্না করতে আরম্ভ করছে। সবাই আলের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। জুয়েলের বাবা, আল তুমি এইটা কি করেছ? তোমার থেকে আমরা এমনটা আশা করিনি। আল, আঙ্কেল আমার কথাটা শুনেন। তখনই এতিহার মামি বলে, এতিহার মামি, তোর কথা কি শুনবে রে? এই তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখছ? এতিহার কি সর্বনাশ করতে ছিল, ওকে মেরে হাত পা ভেঙ্গে দাও। জুয়েল, খালাম্মা আপনি কি বলছেন? আল এমন ছেলে নয়, আগে আলকে বলতে দেন আসলে কি হইছে এখানে। এতিহা, কি হইছে মানে? এখানে তো সবাই দেখছে তাই না? এই ছেলেটা আমাকে জোর করে এখানে টেনে নিয়ে এসে আমার সাথে বলেই আবার কান্না শুরু করছে। জুয়েলের বাবা, জুয়েল তুই এতিহার দিকে তাকিয়ে কি করে বলছিস শালের কথা শোনা প্রয়োজন? আল তুমি যা করেছ তার জন্য ক্ষমার কোনো প্রশ্ন আসে না। এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। আল, আমি কিছু করিনি, তাহলে শাস্তির কোনো প্রশ্ন আসে না। দরকার হলে আমি নিজে আদালতে যাব। এতিহার মামি, দেখছেন ভাই সাহেব ছেলেটা কত বড় বেয়াদব। এই তোমরা ছেলেটাকে বেঁধে রাখো। ওর বাবা মা আসুক, এরপর থানায় খবর দাও। এতিহা, আমার ইজ্জতের কোনো মূল্য নেই আপনাদের কাছে। মামি আমি বলি, এই ছেলেটা যেহেতু আমাকে নষ্ট করতে চাইছে, ওর মাধ্যমে আমি সবার কাছে ভালো হতে চাই। জুয়েল বাবা,
এতিহা তুমি কি বলতে চাচ্ছ? এতিহা, ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন। ও জেলে গেলে কিছুদিন পর বেরিয়ে চলে আসবে। আর আমি সমাজের কাছে আর সবার কাছে একজন ধর্ষিতা বলে পরিচিতি হয়ে থাকব। আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে ওর উপযুক্ত শাস্তি পাবে। আল, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতে যাব তুমি ভাবলে কি করে? দরকার হলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাব, তাও তোমার মতো মেয়েকে বিয়ে করব না। জুয়েল, আল কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? খালাম্মা আল এতিহাকে বিয়ে করবে। আগামীকাল আমার সাথেই বিয়েটা হবে। আল, জুয়েল তুই কি বলছিস? জুয়েল তুই কিছু জানিস না। জুয়েল, আমার কিছু জানার দরকার নেই, আর হ্যাঁ তুই বিয়েটা কর, আমি তোর বাবা মায়ের সাথে কথা বলবো প্লিজ দোস্ত। আল চুপ করে আছে, এতিহা মুচকি হাসছে। এতিহার মামি, জুয়েল তুই যে বলছিস তার কি গ্যারান্টি আছে? জুয়েল, আল আমার দোস্ত, আমি যা বলছি তাই হবে। আল কি তুই রাজি আছিস তো? আল, জুয়ের জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিতে হবে শুধু তোর মুখের দিকে তাকিয়ে। আর হ্যাঁ তুই যেহেতু বলছিস সেহেতু আমি রাজি। জুয়েলের বাবা, ঠিক আছে তাহলে এতিহার বাবা মাকে খবর দেয় আর আলের বাবা মাকে খবর দেয়। এতিহা, না আমার কাউকে খবর দিতে হবে না। আমি চাই না আমার কলঙ্কের কথা সবাই জেনে যাক। আমি বিয়ের পরে সবাইকে জানাব। আল, আঙ্কেল মা বাবাকে খবর দিতে হবে না। কিছুক্ষণ পরে এমনিতে বিয়েটা হয়ে যাক, এরপর সবাই জেনে যাবে। আল বেরিয়ে আসতেছিল তখনই এতিহা ওর হাত ধরে বলে, এতিহা, কি হলো, পালিয়ে যাচ্ছ কোথায়? আল, মানে কি বলছো তুমি? এতিহা, কি বলছি বুঝতে পারোনি? আঙ্কেল বিয়ে আগ পর্যন্ত আলকে আমার বন্ধুরা চোখে চোখে রাখবে। আর ওরা আলের সাথে সাথে থাকবে। আমার মন বলছে আর সুযোগ পেলেই ভাগবে। জুয়েল বাবা, ঠিক আছে তাই হবে। আল তুমি ওদেরকে সাথে নিয়ে যাবে। আল চেয়ে দেখে ওই দুইটা ছেলে। যেই ছেলেগুলি এতিহাকে ধরাধরি করে এই রুমে নিয়ে এসেছে। আমার কাছে এসে বলে চলেন আমাদের সাথে। আল রাগে চোখ লাল করে ওদের সাথে গেছে। আল বুঝতে পারছে এতিহা কোনো একটা ফাঁদ তৈরি করছে। কিন্তু ফাঁদ তৈরি করলে বিয়ে করতে চাচ্ছে কেন? আলের মনে হাজারো প্রশ্ন তৈরি হয়ে গেছে। যেই ছেলেগুলি এতিহাকে রুমে নিয়ে গেছে সেই ছেলেগুলি এতিহার বন্ধু। তার মানে সবকিছু এতিহার প্ল্যান করা ছিল। আজকে রাতটা এভাবে কেটে গেছে, সকালে সবাই রেডি হয়ে নিছে। আলের সাথে এতিহার ফ্রেন্ডগুলি আছে। কিছুক্ষণ পর সবাই মিলে কমিউনিটি সেন্টারে গেছে। জুয়েল, কিরে শরীর খারাপ নাকি বলেই মুচকি হাসি দিছে। রাফি, কেন কি হয়েছে রে? জুয়েল, আরে তেমন কিছু না, তবে তুই বাড়িতে যাবার পর একটা ঘটনা ঘটে গেছে। আস্তে আস্তে সব জানতে পারবি। আল জুয়েলের দিকে রাগী চোখে তাকিয়েছে। জুয়েল চুপ করে গেছে। আল, জুয়েল তোকে আমার সন্দেহ হচ্ছে, কেন জানি তুই এই কাজের সাথে জড়িত আছিস। আর শোন, যদি আমি জানতে পারি তুই এটার সাথে জড়িত তাহলে তোর আমার বন্ধুত্ব তখনই শেষ, মনে রাখিস। তখন জুয়েল কেমন একটা চুপ করে গেছে। তারপর মুচকি হেসে বলে, জুয়েল শোন, তুই আমার দোস্ত, আমি এমন কোনো কাজ করব না যেই জন্য তোর কোনো সমস্যা হবে। তখনই কাজী সাহেব এসেছে। এসেই জুয়েলের প্রথমে সাইন নিচ্ছে, এরপর বলে, কাজী, আপনাদের মাঝে আল ইসলাম কে? আল, জি আমি। তখনই জুয়েলের বাবা এসে বলে, বাবা আল সাইন করে দাও। এতিহা সাইন করে দিছে। আমি সাইন করেছি। তখনই রাফি বলে, রাফি, আল এতিহাকে আর তুই সাইন করেছিস? জুয়েল, রাফি তুই চুপ থাক, আজকে আমাদের দুজনের বিয়ে হইছে। রাফি আমার দিকে তাকিয়ে আছে। রাফি, মানে কি? জুয়েল,
তুই বুঝবি না, শুধু এইটুকু জেনে রাখো, আলের বিয়েটা ইতিহার সাথে হইছে। যদি দেখতে চাস তাহলে ভিতরে রুমে গিয়ে দেখে আয়। ইতিহা নাম ধরে ডাক দিল, সাড়া দিবে। রাফি গেছে ইতিহাকে দেখতে আর আলমন খারাপ করে বসে আছে। হুজুর দোয়া করে দিছে। জুয়েলের বউটা অনেক সুন্দর মাশাআল্লাহ দেখতে। আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আল, জুয়েল, তোদের তো মনে হয় দেরি হবে, আমি ইতিহার সাথে কথা বলে ওকে ওদের বাড়িতে যেতে বলি। কারণ ইতিহাকে আমাদের বাড়িতে বউ হিসাবে মেনে নিবে না, আর অন্যদিকে ইতিহার পরিবার আমাকে মেনে নিবে না ইতিহার স্বামী হিসাবে। জুয়েল, কেন মেনে নিবে না? আমি তোর বাবা মায়ের সাথে কথা বলবো। আল, তোকে এখন এসব কিছু বলা যাবে না। আচ্ছা তুই থাক, সময় বলে দিবে ইতিহার সাথে আমার বিয়েটা কত দূর পর্যন্ত যাবে। আল ভিতরে রুমে এসে দেখে ইতিহাস সেলফি উঠাচ্ছে আর আল গিয়ে ইতিহার হাত ধরে বলে, ইতিহা চলো আমার সাথে। ইতিহা, কোথায় যাব? আল, জাহান্নামের চৌরাস্তায়। ইতিহা, তুমি যাও, আমার জাহান্নামে যাবার কোনো ইচ্ছে নেই। আর শুনো, বিয়ে হইছে বলেই যখন তখন আমার হাত বা স্পর্শ করতে আসবে না। তুমি ভেবো না তোমাকে বিয়ে করেছি বলেই সব ভুলে গেছি। আমার সাথে যা করেছ তার জন্য তোমাকে প্রস্তাতে হবে। তখন আলচে দেখে রাফি বড় বড় চোখ করে আলের দিকে তাকিয়ে আছে। সাথে যারা আছে সবাই তাকিয়ে আছে আর ইতিহার কথাগুলি শুনছে। আল, ইতিহা, তুমি নিজেকে অনেক কিছু মনে করছো তাই না? তখনই এতাহার মামি এসে বলে, ইতিহার মামি, কি হইছে? তুমি আমার ভাগ্নিকে ধমকের সুরে কথা বলছো কেন? তুমি কি ভুলে গেছো ইতিহা তোমার কত বড় ক্ষতি থেকে বেরিয়েছ? আজকে যদি ইতিহা তোমাকে বিয়ে না করত তাহলে এতক্ষণে জেলে বসে বসে মশার কামড় খেতে খেতে জীবন শেষ। আল, হাসালেন আমাকে। আমি জেলে যেতাম তখন যখন আমি ধর্ষক হিসাবে চিহ্নিত যখন হতাম। আর আমি যে ধর্ষক নয় সেটা ইতিহাস সহ সবাই খুব ভালো করেই জানেন। আলের দিকে ইতিহা তাকিয়ে আছে আর আল কোনো কিছু না বলেই ইতিহার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে এসেছে। সবাই আলের আর ইতিহার দিকে তাকিয়ে আছে। ইতিহাকে বাহিরে নিয়ে এসে কিছুটা দূরে নিয়ে এসেছে। ইতিহা, কি হচ্ছে? এমনভাবে টানা হেচড়া করছেন কেন? হাত ছাড়ুন, আমি আপনার সাথে সাথে হাঁটতেছি। তখনই আল রিকশা ডাক দিছে, রিকশা এসেছে। আল, ইতিহা উঠো। ইতিহা উঠেছে। তখন আল রিকশা চালকের দিকে টাকা দিয়ে বলে, মেম যেখানে যেতে চাই সেখানে নামিয়ে দিবে। ইতিহা, মানে আমি যেখানে সেখানে যাব আর তুমি কোথায় যাবে? আল, আমি আমার বাড়িতে আর তুমি তোমার বাড়িতে থাকবে। আম্মু এমনিতেই তোমার পরিবার উপর ক্ষেপে আছে আর যদি দেখে তোমাকে আমি এখন বিয়ে করে বাড়িতে নিয়ে গেছি তাহলে আরও অশান্তি তৈরি হবে। ইতিহা, আমিও চাই আরও অশান্তি তৈরি হোক। আর আমি তোমাকে বিয়ে করেছি কি আমাদের বাড়িতে থাকার জন্য নাকি? রিকশাতে উঠো বলছি, আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যাব। আল, দেখো ধৈর্যের বাহিরে আচরণ করতে আরম্ভ করছো। এতক্ষণ কিছু বলিনি তার মানে এই না যে আমি তোমার প্রতি ফুটবল তাই এমনভাবে ব্যবহার করছি। তোমাকে যা বলছি তুমি তাই করবে, তুমি তোমাদের বাড়িতে যাও। ইতিহা, আমি বাড়িতে যাই আর তুমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবে। আরে রাতে আমার সাথে যা করছো তখন আমি যদি গর্ভবতী হয়ে যায় তখন বলবে এই সন্তান আমার নয় আর নিজের বোনের প্রতিশোধটা খুব সহজে নিতে পারবে। বাহ, কি সুন্দর প্ল্যান তোমার। আল, এই রাতে তোমার সাথে আমি করেছি? আর তুমি গর্ভবতী হবে কি করে? তখন রিকশার ড্রাইভার বলে, স্যার আপনারা যাবেন নাকি আমি চলে যাব? ইতিহা, দেখছেন না ঝগড়া করছি, আপনি দাঁড়িয়ে থাকেন আর তারা থাকলে চলে যান। তখনই রিকশার ড্রাইভার বলে, আপা আপনারা কি পালিয়ে বিয়ে করছেন? আল,
এই তুমি এত কথা বলছো কেন? যাও মিয়া, এই নাও 100 টাকা, যাও এখান থেকে। তখন রিকশা চালক বলেন, স্যার টাকা লাগবে না, তবে আপনাদের দুজনকে বেশ মানিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করলে মানুষ খারাপ বলবে। চলেন বাড়িতে নিয়ে দিয়ে আসি। আপনাদের দেখে আপনাদের বাবা মা মেনে নিবে, এমন সুন্দর জামাই বউকে কোনো বাবা মা না মেনে নিয়ে থাকতে পারবে না। এতিহা, এই জ্ঞান দিচ্ছ কেন? যাও না, নিজের চরকায় তেল দাও। আল এতিহার দিকে তাকিয়ে আছে। এতিহা ওড়নার মাথাটা পেঁচিয়ে যাচ্ছে। আল হঠাৎ করে কি যেন ভাবতে লাগল। কিছুটা ভেবে বলে, আল, এতিহা রিকশায় উঠো। কি হলো, উঠো। এতিহা, বলেছি না আমি বাড়িতে যাব না তোমার সাথে, তোমাদের বাড়িতে যাব। আল, আমাদের বাড়িতে যাব। তখন চেয়ে দেখি এতিহা অনেক খুশি হইছে। আমরা দুজনে রিকশায় বসে আছি। এতিহাকে দেখে মনে হচ্ছে বেশ খুশি। এতিহাকে যত দেখছি ততই কেমন অচেনা লাগছে। 30 মিনিটের মধ্যে বাড়ির সামনে এসেছি। রিকশা ভাড়া দিয়ে এতিহাকে নিয়ে সামনের দিকে যাচ্ছি। এতিহা, শোনো, তোমার আম্মু যদি আমাকে কোনো কিছু করতে চাই তাহলে তোমার পরিবারের সবার নামে নারী নির্যাতন মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দেব। আল, আম্মু তোমাকে কি করবে জানি না, তবে আমার কপালে খারাপই আছে এটা নিশ্চিত। তুমি আমার জীবনে যেদিন থেকে এসেছো সেদিন থেকে আমার জীবনটা একদম বরবাদ হয়ে গেছে। এতিহা, সবে তো শুরু হইছে। চোখের পানি আর নাকের পানি যদি এক না করেছি তাহলে আমার নাম এতিহা না। তোমাদের পরিবারের জন্য আমাদের যে ক্ষতিটা হইছে সেইটার মাসুল তো তোমাদের দিতে হবে। আল, ক্ষতি তোমাদের হইছে নাকি আমাদের হইছে সেটা পরে জানতে পারবে। এখন আগে বাড়ির ভিতরে ঢুকতে দেয় কিনা সেই চিন্তা করো। ক্রয়েন বেল চাপ দিতেই কিছুক্ষণ পর আলের ভাবি এসে দরজাটা খুলে দিচ্ছে। দরজা খুলে চলে যাচ্ছে। আমি অবাকারে ভাবি কিছু বলেনি কেন? তখন চেয়ে দেখি এতিহা আমার ঠিক পেছনে লুকিয়ে আছে। কি হলো, তুমি পেছনে কেন? যাও, ভিতরে যাও। এতিহা, আগে নিজে যান, তারপর আমি যাচ্ছি। ঝাড়ুর পাক্কা আর বকাগুলি নিজের উপর নেন। আল, হ্যাঁ যাচ্ছি। কেমন মেয়ে আমার জীবনটা তেজপাতা করে ছাড়বে। এতিহাকে নিয়ে যেই ভিতরে ঢুকেছি চেয়ে দেখি আম্মু সোফায় বসে বসে পত্রিকা পড়ছে। ভাবি, আল তোমার সাথে মেয়েটা কে? দেখতে তো বাড়ি মিষ্টি মেয়ে। তোমার গার্লফ্রেন্ড নাকি? তখনই আম্মু চোখ তোলে তাকিয়েছে। এর মাঝে বাবা সিঁড়ি দিয়ে নিচে নামতেছে। নানি রান্নাঘর থেকে আসছে আর ভাইয়া বাড়ির ভিতরে ঢুকছে। আমি বলতেছি আসলে ভাবি ওর নাম এতিহা, আমার ফ্রেন্ড। ঠিক তখনই এতিহা বলে, এতিহা, এই মিথ্যা কথা কেন বলছো? আমি তো তোমার বউ, সদ্য বিয়ে করেছো আর এখন বলছো ফ্রেন্ড। রাতে আমার সাথে কি করেছো সবাইকে বলবো? এতিহার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আমি সোজা এতিহার মুখ চেপে ধরেছি। তখনই আম্মু বলে, আলোর মুখ থেকে হাতটা সরা। কাম সারছে, হাত সরালে তো সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে আরম্ভ করবে। ঠিক তখনই এতিহা হাতে কামড় দিচ্ছে আর আমি জোরে চিৎকার আম্মা বলে। এতিহার মুখ চেপে ধরে রাখছি, তখনই এতিহা আমার হাতে কামড় দিচ্ছে, আমি জোরে চিৎকার দিচ্ছি। এতিহা কামড় ছেড়ে দিচ্ছে, আমি হাত সরিয়ে নিয়ে দেখি হাতে দাঁতের দাগ বসে গেছে। আল এতিহার দিকে রাগী চোখে তাকিয়ে আছে আর এতিহা মুচকি হাসতেছে। তখনই আম্মা বলে, আম্মা, আল এতিহা যা বলছে তা সত্যিই। আল, না মা, ও সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। এতিহা, কি আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? রাতে আমাকে জোর করে রুমে নিয়ে বলেই কান্না করতে আরম্ভ করছে। আর কান্না করতে করতে বলছে, রাতের ঘটনার জন্য আজকেই সবাই মিলে আমাদের ধরে বাইন্ধা বিয়ে করাই দিছে। আম্মা, আল তোরা কি তাহলে সত্যিই বিয়ে করেছিস?
এতিহা, আরে আপনার ছেলেকে কি জিজ্ঞেস করছেন? আপনার ছেলে তো বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু জোর করেই আমাদের বিয়েটা পড়িয়ে দিচ্ছে সবাই। তা না হলে আমার সমাজে মুখ দেখানো দায় হয়ে যেত। এতিহার কথা শুনে এবার আম্মার মুখে কিছুটা হাসি আসছে। মনে হচ্ছে আম্মা খুব খুশি হয়েছে। আম্মা, আল এতিহার এসব কি বলছে? তুই কি সত্যিই কিছু করেছিস এতিহার সাথে? আল, না আম্মা, আমি কিছুই করিনি। এতিহা যা যা বলছে সব বানিয়ে মিথ্যা কথা বলছে। তবে আজকে এতিহার সাথে আমার বিয়েটা হইছে এই কথাটা সত্যই। আব্বা, এতিহা যদি বানিয়ে মিথ্যা কথা বলেছে তাহলে তুই এতিহাকে কাউকে না জানিয়ে হুটহাট করে বিয়ে করছিস কেন? আল, আব্বা আপনি কি বলতে চাচ্ছেন? আব্বা, আমি যা বলার বলছি। যদি তুই কিছু না করতি তাহলে বিয়ে করতে গেলি কেন? নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যার জন্য বিয়ে করতে বাধ্য হয়েছিস। এতিহা, আব্বাজান আপনি একদম ঠিক বলেছেন। আম্মা, এই মেয়ে তুমি যে ওকে বিয়ে করেছ তা কি তোমার বাড়িতে জানতে পারছে? এতিহা মাথাটা নিচু করে বলে। তখন আম্মা ধমক দিয়ে বলে, কি হলো বলো, তোমার বাড়িতে কি জানে তুমি যে আলকে বিয়ে করেছ? এতিহা, বিয়ে যেহেতু হইছে আস্তে আস্তে সবাই জেনে যাবে, কিন্তু এখন কেউ আমার বিয়ের ব্যাপারে জানে না। তখনই আম্মা এতিহার আর আমার সামনে এসেছে। এতিহা কিছুটা ভয় পাচ্ছে, তখনই আম্মা মোবাইলটা বের করে এতিহার হাতে দিয়ে বলে, আম্মা, নাও তোমার বাড়িতে ফোন করে বলো তুমি আজকে বিয়ে করেছ। এতিহা, আমার বাড়ির কারো নাম্বার জানা নেই, আর তাছাড়া আমাদের বাড়িতে কেউ মোবাইল ব্যবহার করে না। এতিহার কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে এতিহার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো এলিয়েন সামনে দাঁড়িয়ে আছে। তখনই সবাইকে অবাক করে দিয়ে আম্মা বলে, আম্মা, এতিহা তুমি যাও এখনই আমার সামনে থেকে। আর এতিহাও আমার হাত ধরে বলে, এতিহা, আল আসো আমরা তোমার রুমে যাই। এতিহার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া, এই মেয়ে তোমাকে কি রুমে যেতে বলছে নাকি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে? যাও, তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। এতিহা, আমি বেরিয়ে যাব কেন? আর আমি নিজে থেকে এই বাড়িতে আসিনি, আমাকে নিয়ে এসেছে, সুতরাং আমি এই বাড়িতে থাকব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো তোমার রুমে যাই। আল দাঁড়িয়ে আছে, চিন্তা করছে যাবে কি যাবে না। তখনই আলের মা বলে, আম্মা, আল এতিহাকে নিয়ে রুমে যা। আর এতিহা, তুমি এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম কানুন মেনে থাকতে হবে। এতিহা, যদি থাকি তাহলে নিয়ম মানব, আর না থাকলে তো মানার কোনো কারণ নেই। আর আমি এত নিয়ম মেনে থাকি পছন্দ করি না। আম্মা, তুমি যেমন নিয়ম মেনে থাকি পছন্দ করো না, তেমন আমিও নিয়ম ভাঙ্গা একদমই পছন্দ করি না। বড় বউ, তুমি এতিহাকে বাড়ির সব নিয়ম বলে দিবে। ভাবি, ঠিক আছে আম্মা, তাই হবে। আব্বা, আচ্ছা এখন তো মেয়েটা এসেছে, ওকে রেস্ট নিতে সুযোগ দে, তারপর না হয় বসে আলাপ আলোচনা করে নিস কেমন? আলোকে রুমে নিয়ে যা, পড়ে বসে এর একটা সমাধান করা যাবে। আল, ঠিক আছে। এতিহা এসো। এতিহা আমার হাত ধরে রাখছে, আমরা আমার রুমে গেলাম। রুমে ঢুকে এতিহা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে আছো কেন? এতিহা, এইটা রুম নাকি জঙ্গল? এই রুমে আমি থাকতে পারবো না। আল, না থাকলে চলে যাও। এতিহা, চলে তো যাব, তবে যাবার আগে তোমাদের সবার জীবনের সুখ শান্তির 12টা বাজিয়ে দিব। আল, তুমি নিজেকে কি মনে করো? তুমি অনেক চালাক। সত্যি বলতে তুমি অনেক বোকা। তোমার মতো মেয়েদের কি করে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এতিহা, ঠিক আছে, আমিও দেখব কে কাকে টাইট দেই। তোমার মতো কত ছেলেকে ঠিক করে নিছি, আর তুমি তো আমার প্রতি ফুটবল।
আমার মিষ্টি হাসি আর দুষ্টু চাওয়াগুলি তোমাকে কাবু করার জন্য যথেষ্ট। আল, তাই নাকি? ঠিক আছে, দেখা যাবে। এখন কথা কম বলে রুম গুছিয়ে নাও। আর হ্যাঁ, এটা আমার রুম, তাই আমি খাটের উপর আর তুমি নিচে থাকবে। এতিহা এসব খাট নিয়ে ভাগাভাগি বন্ধ করেন। আর বিয়ে যেহেতু হইছে সেহেতু এক রাতের জন্য যদি আলাদা থাকতে বলো তাহলে খুন করে ফেলব। আল, আচ্ছা তুমি কি চাচ্ছ বলবে? তোমার মন বুঝা বড় দায় হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে রং বদলাতে আরম্ভ করো। এতিহা, আমার মন বুঝে কি করবে? এখন কথা কম বলে আমাকে সাহায্য করো। আগে রুমটাকে থাকার উপযুক্ত করি, এরপর বাড়িটাকে। আল, তোমার সাথে কেন জানি আমার আম্মা আমাকে পরিচয় করিয়ে দিছে। কথাটা বলেই জিব্বাই কামড় দিছি। এতিহা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এমনভাবে না তাকিয়ে তুমি রুমটা পরিষ্কার করে নাও। এতিহা, আমি পরিষ্কার করব মানে? তুমি করবে, আমি দেখব তোমার মতো এমন বড় একটা ছেলের রুম এই অবস্থা থাকে কি করে। আল এতিহার সাথে আর কোনো কথা বলেনি। সোজা নিজেই রুম গুছাতে আরম্ভ করছে। এতিহা আলকে সাহায্য করছে। ঘণ্টা খানেকের মধ্যে রুমটা পরিষ্কার করে নিচ্ছে। আল ফ্রেশ হতে ওয়াশরুমে যাবে, এমনি এতিহা ওয়াশরুমে চলে গেছে। আল কিছুক্ষণ চিল্লা চিল্লি করে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে ওর আম্মার রুমে গেছে। আম্মা, আল তোর এই অবস্থা কেন? আল, রুম পরিষ্কার করেছি। আম্মা, রুম পরিষ্কার করলে কি এমন অবস্থা হবে নাকি? আল, আম্মা আগে ফ্রেশ হয়ে আসি, এরপর কথা বলবো। বলেই আলোর আম্মার ওয়াশরুমে ঢুকতেছে, তখনই আলের মা বলে, আম্মা, আল তুই এই ওয়াশরুমে যাচ্ছিস, তোর রুমে কি হইছে? আল, ওইটাই এতিহা গেছে। আম্মা কিছু বলতে চাইছে কিন্তু আল দরজা বন্ধ করে দিছে। আল ফ্রেশ হচ্ছে আর ওইদিকে এতিহা ফ্রেশ হয়ে ওয়াশরুমে বসে আছে। এতিহা যে কাপড় চেঞ্জ করবে সেই কাপড় তো এতিহার নেই। কারণ এতিহা তো আলের সাথে খালি পরনের কাপড় পরেই এসেছে। এতিহা অনেকবার আলকে ডাকছে কিন্তু আল তো ওর মায়ের রুমে ফ্রেশ হচ্ছে। এতিহা চুপি মেরে দেখে রুমে কেউ নেই আর সেই সুযোগটা কাজে লাগিয়ে নিচ্ছে। অন্যদিকে আল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে ওর মা রুমে নেই। যাক, বাঁচা গেল বলেই আল তাড়াহুড়া করে বেরিয়ে এসেছে। যখনই আল তার রুমে ঢুকছে তখনই এতিহার দিকে তাকিয়ে দেখে এতিহা আলের শার্ট আর লুঙ্গি পরে চুলের পানি মুছতেছে। আল এতিহার দিকে তাকিয়ে হাসতে আরম্ভ করছে। এতিহা, ওই হাসতেছ কেন? আল, তোমাকে একদম ছেলেদের মতো লাগছে। তবে দাড়ি থাকলে সুন্দর লাগতো তোমাকে। এতিহা, মজা করা হচ্ছে আমার সাথে? আল, তোমার মতো মেয়ের সাথে মজা করব কেন? দেখি সরো, আমার খিদা লাগছে, ফ্রেশ হয়ে নিচে যাব। এতিহা, আমারও খিদা লাগছে, আমিও নিচে যাব। আল, এই পোশাক পরে তুমি নিচে যাবে আর বাসার সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে। এতিহা, হাসলে আমার কি? তবে লুঙ্গি পরতে বেশ আরাম আছে তো। আমি তো চিন্তা করছি এখন থেকে লুঙ্গি পরে থাকব। আল, ঠিক আছে পরে থাকো, যদি কেউ ভুল করে টান মেরে তাহলে বুঝবে কেমন লাগে। এতিহা লুঙ্গিটা ভালো করে ধরে নিছে। আল হাসছে এতিহার কাণ্ড দেখে। আল আর এতিহা দুজনে নিচে গেছে। এতিহার দিকে সবাই তাকিয়ে আছে। নানি, এই মেয়ে, তুমি এই গুলি কি পরেছ? এতিহা, চোখে তো দেখতে পারছেন, তাও কেন জিজ্ঞেস করছেন? আম্মা, তোমার বাবা মা তোমাকে আদব কায়দা কিছু শিখাই নাই? বড়দের সাথে কেমন করে কথা বলতে হয় তাও তার বিন্দু পরিমাণ শিক্ষা দিচ্ছে বলে আমার মনে হয় না। এতিহা, আপনার মনে না হলে আমার কিছু যায় আসে না। আপনারা সবাই তো দেখছেন আমি কি পরে আছি, এতে জিজ্ঞেস করার কি আছে? আব্বা,
আচ্ছা তুমি মুখে মুখে তর্ক করো কেন? তোমাকে জিজ্ঞেস করে কি অপরাধ হয়ে গেছে? ইতিহা, আমি কি বলেছি জিজ্ঞেস করা অপরাধ হয়ে গেছে? আমার খিদা লাগছে আর আমার খিদা একদমই সহ্য হই না। ইতিহার কথা শুনে চুপ করে গেছে। ইতিহা খেতে বসেছে, সাথে পাশে আল বসেছে। কেউ কিছু বলছে না, ইতিহা নিজের মতো করে খাচ্ছে। কিছুক্ষণ যাবার পর আম্মা ইতিহাকে বলে, আম্মা, ইতিহা ভাই রাজ এখন কি করে? আম্মার কথা শুনে ইতিহা খাবার মুখে দিতে গিয়ে কিছুটা থেমে গেছে। ইতিহা চুপচাপ থেকে আবার খেতে আরম্ভ করছে। ইতিহার ব্যবহার দেখে আম্মার সাথে বাড়ির সবাই যে রেগে যাচ্ছে তা আর বলার দরকার নেই। সবার ভাব ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে। এবার কিছুটা রেগে গিয়ে ভাইয়া বলে, ভাইয়া, এই মেয়ে তোমাকে আম্মা কি বলছে শুনতে পাওনি? ইতিহা, শুনেছি, কিন্তু আম্মা বলছে খাবার সময় কথা বলতে নেই। আর এখন খাবার টেবিলে বসে যদি বকবক করি তাহলে আবার বলবেন আমার বাবা মা আমাকে কোনো শিক্ষা দেয়নি, তাই আগে খেয়ে নেই পরে কথা বলবো। ভাইয়া, আল তোকে আম্মা কি করতে বলছে আর তুই কি করেছিস? আম্মা তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও, তা না হলে এই মেয়েটা আমাদের বাড়ির সুখের ঘরে অশান্তির বন্যা নিয়ে আসবে। আম্মা, আসাদ আমি অতীতের কিছু ভুলে যায়নি। আর আল তোকে বলে দেয় আজ থেকে তুই তোর রুমে থাকবি, কিন্তু ইতিহা তোর নানির সাথে থাকবে। বড় বউ তুমি ওকে বলেছ এই বাড়িতে থাকতে হলে কি কি করতে হবে? ভাবি, নাহ মা বলিনি, তবে বলে দিচ্ছি। ইতিহা শোনো, এই বাড়ির বউরা একা বাড়ি থেকে কোথাও বের হই না। যদি কোথাও বিশেষ কোনো কাজের প্রয়োজনে যেতে হই তাহলে পর্দা করে বাহিরে যেতে হবে। তাও নিজের স্বামীকে অবশ্যই সাথে নিতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে। নামাজের সময় কোনো রকম বাহানা চলবে না। আর বাড়ির কাজগুলি সবাই মিলে মিশে করতে হবে। সবচেয়ে বড় যেইটা সেটা হচ্ছে বাড়ির বড় যারা আছেন তারা তোমাকে যা বলবে তাই করতে হবে। আজ থেকে পড়াশোনা সব বন্ধ থাকবে তোমার। এই বাড়িতে বিয়ের পরে কোনো মেয়েকে পড়তে দেওয়া হয় না। আর যতই কাজ থাকুক বাড়ির বাহিরে একটানা 4 ঘন্টার বেশি সময় থাকা যাবে না। ইতিহা তুমি আমার কথাগুলি শুনেছ? ইতিহা, হ্যাঁ শুনেছি, তবে আমার একটা কথা আছে। আম্মা, কি কথা? ইতিহা, আমি আলের সাথেই থাকবো আর বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকবে, এটাই নিয়ম। আম্মা, হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে থাকবে, কিন্তু তোমাদের বিয়েটা আমরা এখনো মেনে নিচ্ছি না। সুতরাং তোমাকে যা বলছি তাই হবে। আর একটা কথা, আজকের পরে যেন এমন পোশাক তোমাকে পরতে না দেখি। বলে আম্মা খাবার টেবিল থেকে উঠে যাচ্ছে আর তখনই ইতিহা বলে, ইতিহা, আমার তো কোনো কাপড় নেই, তাহলে কি পরে থাকব? ইতিহার কথা শুনে আম্মা চলে গেছে। সাথে এক এক করে সবাই চলে গেছে। আল আর ইতিহা বসে আছে। ইতিহা আলের দিকে তাকিয়ে আছে। আল, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমার কাছে কানা কুড়ি নেই। ইতিহা, কানা কুড়ি নেই তাহলে বিয়ে করতে কে বলছে? আল, বিয়ে কি আমি করতে চাইছি নাকি তুমি মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বিয়ে করেছ? আম্মা একটা কাজ একদম ঠিক করেছে। তোমাকে আমার সাথে থাকতে বারণ করছে। ইতিহা, কি বলতে চাচ্ছ তুমি? আল, বলতে চাচ্ছি রাতে তো তোমাকে আমি কিছুই করিনি, কিন্তু তোমার শরীরের কাপড়গুলি যেভাবে ছিঁড়া ফাটা ছিল আমার তো মনে হয় তোমার সাথে কেউ কিছু করছে। তখনই ইতিহা খাবারের হাত দিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলে, ইতিহা, ছি, তুমি এত নিচু মনের মানুষ, ভাবতে আমার ঘৃণা হচ্ছে যে তোমাকে বিয়ে করেছি। সেদিন রাতে নিজেই তো জোর করে আমার কাপড়গুলি ছিঁড়ে আমাকে নষ্ট করতে চাইছ, আর এখন অন্যের উপর দোষ চাপাতে চাইছ। আল, আমি নিশ্চিত তুমি আমাকে প্ল্যান করে ফাঁসিয়েছ, কিন্তু তুমি সফল হবে না। আল কথাটা বলে উঠে ভেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে রুমে চলে আসছে।
কিছুক্ষণ পর আলের মা এসেছে। আম্মা, আল এই ধর ৫,০০০ টাকা। আল, টাকা দিয়ে কি করব? আম্মা, আগে কথাটা শেষ করতে দিবি তো? টাকা নিয়ে এতিহাকে সাথে করে নিয়ে যা। এতিহার জন্য কাপড় কিনে নিবি। এখন বাড়িতে পরার মতো কিছু কাপড় নিয়ে আয়। পরে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে ভালো কিছু কাপড় আর গহনা কিনে নিস। আম্মার দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে আমি আম্মার মন বুঝতে পারছি না। আর ওই দিকে কে এতিহার মন বুঝাতো বড় দায় হয়ে বসেছে। আর শোন, এতিহাকে তুই কিন্তু মন থেকে ভালোবাসবি। এতিহা যেন তুই বলতে অজ্ঞান হয়ে যায়। আল, কিন্তু আম্মা, এতিহার বাড়ির মানুষজন যখন জানতে পারবে তখন কি হবে সেইটা নিয়ে একটু চিন্তা করে দেখছেন? আম্মা, যখন জানতে পারবে তখন দেখা যাবে। এখন কথা কম বলে এতিহাকে নিয়ে মার্কেটে যা। আল, ঠিক আছে। আম্মা চলে গেছে, এতিহা চুপচাপ রুমে এসেছে। তবে এতিহার মনটা যে খারাপ সেটা বোঝা যাচ্ছে। এতিহা, তুমি ভাবির কাছ থেকে একটা ড্রেস নিয়ে এসে পড়ো। তোমাকে নিয়ে বের হব। এতিহা, আমি এখন বের হব না। আর আমি বুঝতে পারছি আমাকে নিয়ে বাহিরে গিয়ে কোথায় রেখে চলে আসবে। আল, এত বেশি বুঝতে যাও কেন? চলো আমার সাথে। এতিহা যেতে রাজি নয়, কিন্তু আল হাত ধরে টেনে ভাবির কাছে নিয়ে এসে বলে, ভাবি, এতিহাকে তোমার একটা জামা দাও আর সাথে বোরকাটা দিবে কেমন? ভাবি, হ্যাঁ দিচ্ছি আম্মা, আমাকে আগেই বলে দিচ্ছে তোমরা নাকি কিছু কেনাকাটা করতে মার্কেটে যাবে। এতিহা, কেনাকাটা করতে যে যাব, টাকা পাবো কোথায়? ভাবি, টাকা তো আম্মা দিচ্ছে আলের কাছে। আসো তুমি আমার সাথে। ভাবি এতিহাকে সাথে নিয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে রেডি করে নিয়ে এসেছে। এতিহাকে বোরকা পরিয়ে হাতে পায়ে মোজা লাগিয়ে একদম ফরজ পর্দা করিয়ে এনেছে। আল, দেখো এতিহাকে কত সুন্দর লাগছে, তাই না? আল, হ্যাঁ অনেক সুন্দর লাগছে। এতিহাকে সাথে নিয়ে আল বেরিয়েছে। একটা রিকশা করে মার্কেটে গেছে। 3টা চুড়িদার আর 2 জোড়া হাতে পায়ের মোজা আর একটা মোজা কিনেছে। আলের মা তো 5,000 টাকা দিচ্ছে আর আল তার হাত খরচের টাকা থেকে কিছু টাকা যোগ করে সবকিছু কিনে নিচ্ছে। তবে একটা কথা, চুড়িদারগুলি কিন্তু সব আলের পছন্দে এতিহা নিচ্ছে। এতিহা, তোমার পছন্দ ততটা খারাপ না, তবে আমার কিন্তু চুড়িদার পরতে বেশি ভালো লাগে। আল মুচকি হেসে দিছে। কেনাকাটা শেষ করে ওরা বাড়িতে আসতেছে রিকশা করে। ঠিক এমন সময় এতিহা বলে, আচ্ছা আল, একটা কথা বলবো। আল, হ্যাঁ বলো, কি বলবে? এতিহা, তুমি জানো আমরা দুজন দুজনের সম্পর্কে কি হয়? এতিহার কথা শুনে আল মুচকি হেসে বলে, আল, আমাদের তো সদ্য বিয়ে হইছে, আমরা স্বামী স্ত্রী। তখন এতিহা জোরে হাসি দিয়ে বলে, এতিহা, তুমি অনেক কিছুই জানোনি আর তোমার পরিবার তোমাকে জানায়নি। আমরা স্বামী স্ত্রী ছাড়াও আমাদের মাঝে আরেকটা বড় সম্পর্ক আছে, আর সেটা হচ্ছে। ঠিক তখনই রিকশার ড্রাইভার বলে, ভাইজান নামেন, এসে গেছি। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আরও একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি তুমি জানো আল? নিজের বউয়ের মুখে এমন কথা শুনে আল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখনই রিকশা চালক বলে, ভাইজান এসে গেছি, নামেন। রিকশা চালকের কথা শুনে এতিহা কথাটা থামিয়ে দিছে। আল, হ্যাঁ নামতেছি। এতিহা চুপ করে গেছে আর আল রিকশা থেকে নেমে ভাড়াটা দিছে। এতিহা রিকশা থেকে নেমে বাড়িতে যেতেছিল তখনই আল বলে, এতিহা তুমি চলে যাচ্ছ কিন্তু কথাটা শেষ করনি? এতিহা, কি কথা শেষ করব? আল, ওই যে বলেছ আমরা স্বামী স্ত্রী ছাড়াও আরও একটা সম্পর্ক আছে আমাদের মাঝে। সেই সম্পর্কটা কি? এতিহা, এখন বলতে পারবো না। যদি জানতে চাও তাহলে তোমার আম্মাকে বলে আমাকে তোমার রুমে নিয়ে যেও। রাতে তোমার বুকের উপর মাথা রেখে সবকিছু বলবো, কেমন? আল,
আম্মা তোমাকে আমার সাথে থাকতে বারণ করছে, আর তাছাড়া তোমাকে রুমে নিয়ে গেলে আম্মা আমাকে মেরে ফেলবে। এতিহা, তাহলে আমিও বলতে পারবো না। কারো কাছ থেকে জেনে নিও। এই বলে এতিহা খালি হাতে বাড়ির ভিতরে চলে যাচ্ছে, আর তখনই আল বলে, আল, এই যে নবাবিনী এমনভাবে যে খালি হাতে চলে যাচ্ছ, তা তোমার ব্যাগগুলি কে নিবে? এতিহা, কি বলছো তুমি? আমি নবাবিনী বলেই আমার কাছে এসে আমার শার্ট টেনে ধরেছে। আল, আরে কি করছো? শার্ট ছেড়ে দাও, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। এতিহা, দেখলে দেখুক, তাতে আমার কি? আর শোনো, তুমি থাকতে আমি যদি ব্যাগগুলি হাতে করে নেই তাহলে বাড়ির লোকেরা বলবে তুমি আস্ত একটা অলস। কথা কম বলে ব্যাগগুলি নিয়ে এসো। ঠিক তখনই আম্মার রিকশাটা এসে পেছনে থামছে, আর আম্মা দেখে এতিহা আমার শার্টের ক্লার ধরে রাখছে। আম্মা, এতিহা তুমি কি করছো? আলের ক্লার কেন ধরেছ? এতিহা কি বলবে না বলবে তার আগেই আল বলে, আল, আম্মা এতিহা ক্লার ধরেনি, এতিহা তো আমার শার্টের বুতামটা লাগিয়ে দিচ্ছে। আমার কথা শুনে এতিহা আমার শার্টের বুতাম ঠিক করে দিতে আরম্ভ করছে। কি এতিহা বলো আম্মাকে, তুমি যে বুতাম ঠিক করতেছিলে? এতিহা, জি আম্মা, আমি তো বুতাম ঠিক করতেছিলাম। আম্মা, আমি ছোট বাচ্চা নয়, আমি বুঝি কোনোটা বুতাম লাগানো আর কোনোটা শার্টের ক্লার ধরে রাখা। আল, তোর সাথে আমার কথা আছে, তুই ফ্রেশ হয়ে আমার রুমে আসবি। আল, ঠিক আছে, আসব। আম্মা, এতিহার জন্য কি কেনাকাটা করেছিস? আল, হ্যাঁ, আমার কাছ থেকে এতিহা ব্যাগগুলি নিয়ে গেছে। আম্মা, চল বাড়ির ভিতরে চল। আম্মা রিকশা ভাড়া দিয়ে আমাদের সাথে বাড়ির ভিতরে এসেছে। ভাবি ভাইয়া দুজনে বসে গল্প করছে। ভাবি, আরে তোমরা এসে গেছ, তা কি কেনাকাটা করেছ দেখি? এতিহা, এই যে নেন, সবকিছু আলের পছন্দে কিনেছি। তখনই আম্মা বলে, আম্মা, এতিহা তুমি কি আলের নাম ধরে ডাকো নাকি? আল তোমার স্বামী, আর মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না। যদিও তুমি কিছুদিন থাকবে এই বাড়িতে আলের বউ হিসাবে, তাও তোমাকে এসব কিছু মেনে থাকতে হবে। এতিহা, স্বামীর নাম ধরে ডাকা নিষেধ, এইটা কি কোথাও লিখা আছে? আম্মা, লিখা থাকতে হবে না, তোমাকে যা বলছি তাই করবে। আর আজকালের মেয়েরা যে এতটা মডার্ন হইছে যে তারা কি বলে কাকে ডাকতে হবে তা নিজেই বলতে পারবে না। আসলে দোষটা ওর নয়, দোষটা হলো ওর বাবা মার। মেয়েটাকে তার বাবা মা ঠিকঠাক শিক্ষা দিচ্ছে বলে মনে হই না। আব্বা, মেয়েটা না হয় একবার ভুল করে ডেকে ফেলছে, তার জন্য এত কথা শোনানোর কি দরকার? আম্মা, তুমি চুপ থাকো। এদিনিং দেখছি কিছুটা রক্তের টান টান ভাব কাজ করছে। তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। আব্বাকে আম্মা এক জারি দিয়ে চুপ করিয়ে দিছে। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই আল বলে, আল, এতিহা চলো রুমে যাই। তখনই আম্মা বলে, আম্মা, আল তোদের তো এক রুমে থাকা নিষেধ, তাহলে এতিহার তোর রুমে যাবে কেন? আম্মা, আপনি এতিহাকে সাথে নিয়ে যান, আজ থেকে এতিহা রাতে আপনার সাথে থাকবে। আল, কিন্তু আম্মা, এতিহার সাথে আমার কিছু কথা ছিল। আম্মা, কথাগুলি এখন নিজের পেটে রেখে দে। এতিহা, তুমি তোমার সবকিছু আম্মার রুমে রাখবে। ভুল করে যদি আলের রুমে গেছো তাহলে বাড়ি থেকে সোজা বের করব না, বরং তোমার নামের আগে একটা অপবাদ জুড়ে দেওয়া হবে। এতিহা, আমি অপবাদের ভয় পাই না। আর তাছাড়া বিয়ে করেছি আলাদা রুমে থাকতে নয়। আমি আমার স্বামীর রুমে থাকব, আপনি যত অপবাদ দেবার দিতে পারেন। আর আমি না চাইলে আমাকে এই বাড়ি থেকে বের করা আপনাদের কারো সাধ্য নেই। আমি গেলাম, আপনারা কি অপবাদ লাগাবেন সেইটা চিন্তা করতে থাকুন। এতিহা চলে গেছে, তবে এতিহার সাহস দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া, দেখছো আম্মা মেয়েটার কি সাহস? তুমি যদি মেয়েটাকে আরো এই বাড়িতে থাকতে দাও তাহলে অনেক সমস্যা হবে। আম্মা, সমস্যা হলে আমি বুঝব।
আল তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, ইতিহা তো রুমে গেছে। একটা কাজ ঠিকঠাক মতো করতে পারিসনি। নিজের বোনের প্রতিশোধটুকু নিতে পারবি বলে মনে হয় না। আল কিছু না বলে সোজা সিঁড়ি দিয়ে হাঁটা ধরছে। ভাইয়া, আম্মা আলের কাজটা দেখছ? আমি নিশ্চিত এই মেয়েটা আলকে জাদু করেছে। তুমি লক্ষ্য করে দেখছ ইতিহা যা বলে তাই করছে আল। আম্মা, আল যা করছে সব আমার প্ল্যান মতে কাজ করছে। আচ্ছা সবাই এখন যাও, আর বড় বউ আগামীকাল থেকে ইতিহাকে রান্নাঘরের কাজগুলি বুঝিয়ে দিবে। ভাবি, ঠিক আছে তাই হবে। এদিকে আল রুমে এসে দেখে ইতিহা মোবাইলে ভিডিও কলে কথা বলছে। আল তা দেখে ইতিহাকে বলে, আল, ইতিহা তুমি মোবাইল পেলে কোথায় আর কার সাথে কথা বলছো? ইতিহা আলের কথার কোনো জবাব না দিয়ে মোবাইলে কথা বলতেছে। আল বসে আছে, তখনই ইতিহা আলের পাশে বসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, ইতিহা, আম্মা এই হচ্ছে তোমার জামাই, আমার সাথে কেমন মানিয়েছে? ইতিহার মা বলে। তখনই ইতিহার মা আলকে অবাক করে দিয়ে বলে, হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোদের দুজনকে। আর তোর সাথে বেশ দারুণ মানিয়েছে। ইতিহা, শোন, তোর বাবাকে বলেছি তুই তোর নানুর বাড়িতে আছিস। যত তাড়াতাড়ি পারিস কাজ শেষ করে নিস মা, কেমন? ইতিহা, ঠিক আছে মা, এখন রাখছি। ইতিহা ফোনটা কেটে আমার গালে ছোট করে কিস করে দিছে। ইতিহার কাণ্ড দেখে আল তো বিপদে পড়ে যাচ্ছে। আল, তুমি মোবাইল পেলে কোথায়? আর তুমি যে বলছো তোমার বাড়িতে কাউকে জানাতে পারবে না তোমার বিয়ে কথা। কিন্তু এখন তো দেখছি তোমার মা ঠিকই জানে। ইতিহা, মোবাইলটা আমার, এটা তো আমার সাথে ছিল, কিন্তু তোমাকে দেখায়নি। আর আম্মাকে মামি বিয়ের দিনে বলে দিছে। আল, তাহলে তুমি আম্মার সাথে এমন কথা বলছো কেন? ইতিহা, তাহলে কি বলবো? আমি বলে দিব আর তোমার আম্মা ফোন করে আমার বাবা মাকে হুমকি ধমকি দিবে। তার জন্যই আমি বলেছি আমার নাম্বার মুখস্থ নেই। আল, আচ্ছা এখন বলো তুমি আমার সম্পর্কে কি হও? ইতিহা, তুমি সত্যই জানো না আমি তোমার বউ ছাড়া কি হয়? আল, না, হার জানলে কি তোমাকে বলতাম। ইতিহা, আচ্ছা তুমি জানো আমি যে তোমার আপন চাচাতো বোন হই। আল, মানে? ইতিহা, এমনভাবে শখ খেলে কেন? যা বলছি তাই। তুমি হয়তো অনেক কিছু জানো না, যার কারণে তোমার আম্মা আর তোমার পরিবার যা যা করতে বলে তাই করো। তোমার বোন লিলি আপু আর আমার ভাই রাজ দুজনে প্রেম করছে। কিন্তু তুমি জানো আমার ভাইয়া রাজ তোমার বোনের ছোট ছিল। আল, কি জানো জানো বলছো, আমি জানলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? এখন তো আমার মাথা ঘুরতেছে। ইতিহা, তুমি এসব কি বলছো? ইতিহা, তাহলে শোনো আমি তোমাকে সবটা বলি। প্রথমে তোমাদের পরিবার আর আমাদের পরিবার সবাই একসাথে ছিল। কিন্তু যখনই জানতে পারছে আমার ভাইয়া আর তোমার বোন লিলি দুজনের মধ্যে রিলেশন তৈরি হয়ে গেছে, তখনই তোমাদের পরিবার দূরে চলে যায়। কারণ সমাজের মানুষ কি বলবে, আর লিলি আপু বড় ছিল রাজভাইয়া থেকে 2 বছরের। তখন আমার বাবা রাজভাইয়াকে সহ আমাদের নিয়ে চলে যায় অনেক দূরে। বেশ মাস দুয়েক কোনো যোগাযোগ ছিল না সবার মাঝে। হঠাৎ একদিন তোমাদের বাড়ির সবাই এসে আমাদের বাড়িতে উঠে আর বলে লিলি আপুর নাকি বাচ্চা হবে। আর সেইটা নাকি রাজভাইয়ার জন্য আপুর এমনটা হয়েছে। তখন রাজ ভাইয়া বাবার ভয়ে অস্বীকার করছে ঠিকই, কিন্তু যখন জানতে পারছে লিলি আপু আত্মহত্যা করছে তার কিছুদিন পর ভাইয়াও লিলি আপুর মতো আত্মহত্যা করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। আল, কিন্তু ভাইয়ারা যে বলে রাজ তোমার বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে সুখে সংসার করছে। ইতিহা, তোমার পরিবার তোমাকে যা বলছে তুমি তাই শুনেছ। সত্যিটা আমি যা বলছি তাই।
রাজ ভাইয়ার আর লিলি আপু যেই ভুলটা করছে সেটা ভুল ছিল না, কিন্তু আমাদের পরিবারের মানুষগুলির কারণে দুইটা জীবন অকালে সমাপ্তি হয়ে গেছে। এতিহার চোখ বেয়ে পানি পড়ছে। আল এতিহার চোখের পানি মুছে দিছে। আল, আচ্ছা তুমি এত কিছু জানলে কি করে? এতিহা, আম্মা আমাকে সব বলছে। আম্মা তোমার পরিবারের সবার ছবি দেখিয়ে দেখিয়ে পরিচয় করিয়ে দিত। প্রতিদিন যেমন নিয়ম করে খেতে হতো ঠিক তেমন করে তোমাদের ছবিগুলি আমাকে দেখা লাগতো। আম্মা আমাকে তাও বলছে তোমার মা নাকি বলছে লিলি আপুর সাথে যা হইছে ঠিক তেমনটা আমার সাথেও করতে চেয়েছে। আল, আমাদের ছবি তোমার মা কোথায় পাইছে? এতিহা, ফুপির কাছ থেকে নিছে। আল, ফুপির কাছ থেকে? কিন্তু ফুপিকে তো কোনো দিন আমাদের বাড়িতে আসতে দেখিনি। এতিহা, ফুপির সাথে তোমার বাবার যোগাযোগ আছে কিন্তু তোমার মায়ের জন্য কারো সাথে কোনো রকম যোগাযোগ নেই। আমি যা জানতে পারছি তা তোমাকে বলেছি, এখন তুমি সরো, আমি ঘুমাবো। আল, তুমি যে আমার চাচাতো বোন এটার কি প্রমাণ আছে? তখনই এতিহা ওর মোবাইলটা বের করে আমাকে কিছু ছবি দেখাতে আরম্ভ করছে। ছবিগুলিতে আমাদের পরিবারের সবাই আছে, আমি যখন ছোট তখনকার ছবিগুলি। এতিহা, এই বাচ্চাটা তুমি আর আম্মুর কোলে হলাম আমি। এটা তোমার বাবা আর এটা আমার বাবা। এই হলো তোমার বোন লিলি আর এই হচ্ছে আমার ভাই রাজ। তোমার বোন লিলি রাজ ভাইয়াকে পেছনে থেকে জড়িয়ে ধরে রাখছে। আর তার পাশে তোমার বড় ভাই আসাদ। এবার তো বিশ্বাস হইছে আমি তোমার চাচাতো বোন। আল এতিহার ছোটবেলার ছবিটার দিকে তাকিয়ে আছে। তখনই আল বলে, আল, হ্যাঁ বিশ্বাস হইছে। তবে তোমাদের কথা আমার মনে নেই। আব্বা বলছে তোমরা সবাই নাকি বিদেশে চলে গেছো, দেশে আর আসবে না। তবে এতিহা তোমার তিলটা কি এখনো আছে? এতিহা, তুমি কোনো তিলটার কথা বলছো? আর হাঁটুর উপরের তিলটার কথা বলছি। তখনই এতিহা আমার দিকে চোখ রাগিয়ে বলে, এতিহা, এত কিছু থাকতে আমার তিলটার দিকে তোমার চোখ গেল কেন? আল, তোমার তিলটা অনেক সুন্দর তো তাই। আচ্ছা তিলটা কি দেখা যাবে? তখনই এতিহা গলা টিপে ধরে সোজা খাটের উপরে পড়ছে। আল গলা থেকে হাত সরিয়ে দিচ্ছে আর সোজা বুকের মাঝে এতিহা। আর ঠোঁটগুলি আলের ঠোঁটের সামনে। দুজনে চুপচাপ, কোনো কথা নেই। আল আস্তে আস্তে এতিহার ঠোঁটে ঠোঁট গুজে দিচ্ছে আর এতিহা আলকে আপন করে নিচ্ছে। আজকের রাতে ওদের মাঝে কোনো রকম ঝগড়া হয়নি, বরং ভালোবাসা তৈরি হয়ে গেছে। সকালে আল চোখ খুলে দেখে এতিহা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর ছোট ছোট কিস করছে এতিহাকে। এতিহা চোখ খুলে দেখে আলোকে কিস করছে আর এক ঝাটকায় ছাড়িয়ে নিয়ে বলে, এতিহা, আল তুমি কি করছো? আল, বউয়ের সাথে স্বামী যা যা করে আমিও তা তা করেছি। এতিহা, না, কাজটা তুমি ঠিক করনি। তোমার আর আমার মিল হবে না। আজ নয়তো কাল আমাদের দুজনের আলাদা হয়ে যেতে হবে। তখনই এতিহা উঠে যেতেছিল, তখন আল বলে, আল, এতিহা তোমার তিলটা আগের থেকে কিছুটা বড় হইছে। আলের এমন কথা শুনে এতিহা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, এতিহা, রাতে তাহলে তুমি আমাকে জোর করে বলেই কান্না শুরু করে দিছে? আল, আরে বোকা মেয়ে, কান্না করছো কেন? আমি জোর করে কিছুই করিনি। রাতে তো সব ঠিকই ছিল, এখন আবার কান্না করছো কেন? এতিহা কিছু না বলে কান্না করতে করতে ওয়াশরুমে গেছে। আরে আজব তো, রাতে তো কত সুন্দর কথা বলছে আর সকালে বলে জোর করেছি, মেয়েদের মন বুঝা সত্যি দেয়। আল শুয়ে রইল। কিছুক্ষণ পর এতিহা বেরিয়ে বলে, এতিহা, এই শুয়ে আছো কেন? তুমি ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে বের হব। আল, কোথায় যাব? এতিহা, আমার সাথে। আর শোনো, আম্মা যদি জানতে চাই কেন বাহিরে যাচ্ছি তাহলে বলবে তুমি আমাকে নিয়ে বের হচ্ছ। কি মনে থাকবে? আল, আগে ফ্রেশ হয়ে আসি।
আল ওয়াশরুমে চলে গেছে, কিছুক্ষণ পর বেরিয়ে দেখে এতিহা একদম রেডি। আল এতিহাকে নিয়ে নিচে গিয়ে দেখে সবাই নাস্তা করছে। আম্মা, আল নাস্তা করতে আয়। আল এতিহা দুজনে নাস্তা করছে। তখনই ক্রয়েন বেল বেজে উঠছে। আলের ভাবি গিয়ে দরজা খুলছে, তখনই ভাবি বলেন, ভাবি, আম্মাজান একজন ভদ্র লোক সাথে পুলিশ নিয়ে এসেছে। তখনই সবাই খাবার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে গেছে। ভদ্র লোকটার দিকে তাকিয়ে দেখি এতিহার বাবা, আর তখনই এতিহা দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, এতিহা, বাবা তুমি এসেছো, ওরা আমাকে বন্দী করে রাখছে। আজ 2 দিন যাবৎ আমাকে এই বাড়িতে বন্দী করে রাখছে। এতিহার এমন কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আল দাঁড়িয়ে থাকা থেকে বসে গেছে। এতিহার বাবা, স্যার ওরা আমার মেয়েকে জোর করে এই বাড়িতে বন্দী করে রাখছে। আপনারা ওদের সবারইকে থানায় নিয়ে চলেন। ঠিক তখনই এতিহা আবার বলে, এতিহা, বাবা শুধু বন্দী করেনি, আমাকে জোর করে ওনাদের ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। তখনই আমি বলি, এতিহা এইগুলি তুমি কি বলছো? তখনই আমাকে চোখ টিপ দিছে। আমাকে বন্দী করে রেখে জোর করে ওনাদের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। এতিহার কথা শুনে আল বলে, এতিহা তুমি এইগুলি কি বলছো? তখনই এতিহা আলকে চোখ টিপ দিছে। আল চুপ করে গেছে আর এতিহা বলতেছে, এতিহা, আব্বু তুমি এর একটা ব্যবস্থা করবে। আমাকে জোর করে এই বাড়িতে নিয়ে এসে আমাকে বিয়ে দিছে। এতিহার বাবা, স্যার আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? ওদের সবাইকে থানায় নিয়ে চলেন। আম্মু, কাকে থানায় নিবে? বরং আমি তোমার আর তোমার মেয়েকে থানায় দিব। আমার সহজ সরল ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। আম্মা, এতিহার বাবা আর ভাইয়া আব্বা সবাই যার যার মতো করে তর্কযুক্তি দেখাতে ব্যস্ত। এর মাঝে পুলিশ জোরে ধমক দিয়ে বলে, পুলিশ, থামুন আপনারা, না হলে সব কয়টাকে থানায় নিয়ে যাব। একসাথে সবাই চুপ করে গেছে। এই মেয়ে, তুমি সত্যিটা বলো, তোমাকে কি জোর করে নিয়ে এসেছে? এতিহা, আপনার প্রশ্নের উত্তর দিব তার আগে আমি ওনার সাথে, মানে শাশুড়ি মায়ের সাথে কিছু কথা আছে। পুলিশ, মানে? এতিহা, মানে আগে ওনার সাথে কথা বলবো, এরপর বলবো আমাকে এখানে কে আনছে। পুলিশ বিরক্ত হয়ে বলে, পুলিশ, ঠিক আছে যাও, আগে কথা বলো। এতিহা, ধন্যবাদ। আম্মা তো রেগে মেগে আগুন হয়ে যাচ্ছে। এর মাঝে এতিহা এসে আম্মাকে বলে, আম্মা একটু সাইটে যাবেন, আপনার সাথে পার্সোনাল কিছু কথা আছে। আম্মা এতিহার দিকে তাকিয়ে এতিহার সাথে গেছে। এদিকে আব্বাকে দেখছে, নিজের ভাইকে এতদিন পর দেখে কিছুটা কৌশল বিনিময় করে নিল। কিছুক্ষণ পর আম্মা আর এতিহা এসেছে। এতিহা এসে মিষ্টি হাসি দিয়ে বলে, স্যার এই ছেলেটা আমাকে নিয়ে এসেছে। আলের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে। আল, এতিহা তুমি এটা কি বলছো? এতিহার বাবা, এতিহা ঠিকই বলছে। স্যার এখনো দাঁড়িয়ে থাকবেন নাকি? পুলিশ, এই যে আপনি নিজে থেকে আমাদের সাথে যাবেন নাকি আমরা জোর করে নিয়ে যাব? আব্বা, দেখুন এটা আমাদের পারিবারিক ব্যাপার, আসলে আপনাদের সাথে করে যে আনছে সে আমার আপন ভাই। আর এতিহা হচ্ছে আমার ভাতিজি। এতিহা, দেখুন স্যার ওনারা মিথ্যা কথা বলছে, আমাদের সাথে ওদের কোনো রকম সম্পর্ক নেই। ওনাদের জন্য আমার বড় ভাইয়া আত্মহত্যা করছে। আব্বা, এতিহা তুমি কি বলছো? রাজ আত্মহত্যা করছে মানে? এতিহার বাবা, হ্যাঁ রাজ তোমার ভুঁড়ি মেয়ের জন্য আত্মহত্যা করছে। ভাইয়া, কাকে ভুঁড়ি বলছেন? আমার বোন লিলিকে? বরং আপনার ছেলের জন্য আমার বোনের জীবনটা অকালে দিতে হইছে, আর এখন এসেছেন আমাদের উপর দোষ দিতে? পুলিশ, দেখুন আপনারা শান্ত হন। এখন যেহেতু মেয়ে নিজেই বলছে আপনাদের বাড়ির ছেলে মেয়েকে জোর করে বাড়িতে এনে ধরে বাইন্ধা বিয়ে করিয়ে দিছেন,
এখন আপনার ছেলেকে আমাদের সাথে যেতে হবে। আম্মা, দেখুন স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। পুলিশ, কোনোটা ভুল আর কোনোটা সঠিক সেটা বিচার করবে আদালতে আর জজ সাহেব। আমার কাজ আমাদের করতে দিন। আল, আপনি আমাদের সাথে আসুন। আল, স্যার 1 মিনিট, হাতটা ধুয়ে আসি। আমার হাত ধুইবার কথা শুনে এতিহা আর আম্মা দুজনে কেমন একটা মায়াবী চোখে আমার দিকে তাকিয়েছে। আমি হাত ধুয়ে পুলিশের সাথে যেতে লাগলাম। তখনই এতিহার আমার কাছে এসেছে। এতিহা, আল, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। এতিহার মুখে এমন কথা শুনে আল অনেক রাগান্বিত হয়ে বলে, আল, এতিহা, আজ থেকে আমাদের রাস্তা আলাদা। তোমার আম্মা যখন ফোনে বলেছে কাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আয়, আর তুমি ঠিক তাড়াতাড়ি করেছ। ধন্যবাদ আমার সাথে এমনটা করার জন্য। এতিহা, সময় বলে দিবে আমাদের রাস্তা আলাদা নাকি পাশাপাশি। তখন আল মুচকি হেসে গাড়িতে উঠে গেছে। পুলিশ আলকে থানায় নিয়ে এসেছে। ওই দিকে আলের বাবা ভাইয়া হন্য হয়ে আলকে ছাড়াবার জন্য ছুটাছুটি শুরু করছে। আজকের মতো সারাদিন এভাবে গেছে। আলের বাড়িতে শোকের ছায়া পড়ছে। সবার খাওয়া দাওয়া এখন প্রায় বন্ধ। আর অন্যদিকে এতিহা আর ওর বাবা মা বেশ খুশি আছে। আর আল থানায় বসে বসে মশার কামড় আর চোখে ঘুম না আসাতে শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আলের মনে একটা প্রশ্ন, এতিহা কেন এমনটা করছে? ওদের প্রথম রাতটা তো কত সুন্দর ভালোবাসা দিয়ে কেটেছে। এভাবে দেখতে দেখতে 5 দিনের মতো চলে গেছে। এখনও আলকে ছাড়াতে পারেনি। আজকে অনেক কষ্টে জামিনে আলকে ছাড়িয়ে আনছে। আলের শরীর একদম খারাপ। বাড়িতে এসে আগে এক ঘুম দিছে। এক ঘুমে 12 ঘন্টা পার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে এসেছে। ভাবি, আল এসো খাবে। আল, আম্মা কোথায়? ভাবি, আছে, তুমি এসে খেয়ে নাও। ভাবি জোর করে আলকে খাওয়াতে বসেছে। আলের খেতে একদমই মন চাচ্ছে না, তাও নিজের সাথে যুদ্ধ করে কিছু খেয়েছে। এভাবে আরও 5 দিন চলে গেছে। এখন কিছুটা স্বাভাবিক হয়েছে আলের পরিবার আর আল। আজ 2 মাস পরে আল কলেজে যাচ্ছে। তবে এতিহার সাথে কোনো যোগাযোগ নেই আর এতিহার সাথে কোনো রকম ডিভোর্স হয়নি। কলেজে গিয়ে রাফির সাথে দেখা। রাফি, কি হারামি, এতদিন পর আমাদের কথা মনে পড়ছে। আল, রাফি, অনেক সমস্যা হয়ে গেছে। রাফি, কি সমস্যা? আল, তাহলে শোন। এরপর রাফিকে সবকিছু খুলে বলছি। রাফি সবকিছু শুনে অনেকটা আফসোস করেছে। আচ্ছা রাফি, এখন চল ক্লাসে যাই। রাফিকে সাথে নিয়ে আল ক্লাসে গেছে। ক্লাসগুলি করেছে। ক্লাস শেষে রাফিকে নিয়ে আসতেছি তখনই জুই সামনে এসেছে। ও ভালো কথা জুই কিন্তু আলকে অনেক ভালোবাসে। আলের পেছনে আজ 6 মাস যাবৎ পড়ে আছে, কিন্তু আল এতদিন কোনো পাত্তা দেয়নি। জুই, আল কোথায় ছিলে এতদিন? তোমাকে ভালোবেসে কি ভুল করেছি? দেখো আল, যদি তুমি আমাকে না ভালোবাসো তাহলে আমি আত্মহত্যা করে তোমার নাম চালিয়ে দিব। জুইয়ের কথা শুনে আল মুচকি হেসে বলে, আল, জুই হাসালে আমাকে। আমি কি কখনো তোমাকে বলেছি ভালোবাসি? দেখো আমি বিয়ে করে ফেলছি, এখন এই ঝামেলা নিয়ে আছি। আর তুমি নতুন করে ঝামেলা দিতে এসো না। জুই, আল, তুমি বিয়ে করে ফেলছ? রাফি, হ্যাঁ, বিয়ে করেছে। আচ্ছা জুই, আর নতুন করে প্যারা দিতে এসো না। এমনিতেই অনেক প্যারা নিয়ে আছে আল। জুই, কি এমন প্যারা জানতে পারি? আল, কোনো দরকার নেই। তখনই জুই মুচকি হেসে বলে, জুই, বুঝতে পারছি বউ মনে হয় ছেড়ে চলে গেছে। আল কিছু বলতে যাবে তার আগেই রাফি বলে ওঠে, রাফি, ছাড়াছাড়ি হয়নি কিন্তু মনে হয় হবে। তখনই রাফির দিকে চোখ লাল করে তাকিয়ে আছে আল।
জুই, আল তাহলে বউকে ছেড়ে দাও। আমি তোমাকে বিয়ে করে নিব। আল, জুই তুমি আমাকে আর এসব ব্যাপারে কোনো কিছু বলবে না। রাফি আয়। জুই দাঁড়িয়ে আছে, রাফিকে নিয়ে আল চলে এসেছে। আজকের দিনটা কিছুটা ভালোই কাটছে। বিকালে জুয়েল ফোন করছে। আল জুয়েলের সাথে দেখা করছে। জুয়েল, আল রাফি কি বলছে ইতিহা তোর সাথে খুব খারাপ আচরণ করছে বলে? আল, শালা সব দোষ তোর। তোর জন্য আজ আমার এই অবস্থা। ওই দিন যদি ইতিহাকে বিয়েটা না করতাম তাহলে ভালো হতো। এখন না পারছি ভুলে যেতে আর না পারছি কাছে যেতে। এই যন্ত্রণা অনেক কষ্ট দেই যা তোকে বলে বুঝাতে পারবো না। জুয়েল, ইতিহাকে তুই ফোন করেছিস? আল, কেন ফোন করব? যেই মেয়েটা আমাকে থানায় পাঠিয়েছে তার কাছে কেন ফোন করব? জুয়েল, তুই জামিন পেয়েছিস কি করে? একবার চিন্তা করে দেখছিস? ইতিহা চেয়েছে তাই তুই জামিন পেয়েছিস। আল, আচ্ছা তুই আমার দোস্ত নাকি ওই মেয়েটার দোস্ত? জুয়েল, আরে বোকা, রাগ করছিস কেন? আমার মনে হয় ইতিহা তোকে ভালোবাসে। কোনো একটা কারণে তোর থেকে দূরে চলে যেতে চাচ্ছে। আল, শালা ভালোবাসবে কি করে? ইতিহা তো ওর ভাইয়ার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করছে। আচ্ছা রাত অনেক হইছে, চল বাড়িতে যাওয়া যাক। জুয়েলের কাছ থেকে বিদায় নিয়ে আল বাড়িতে এসেছে। আলের বাড়ির সবাই বসে আছে। আলকে দেখে আলের মা বলে, আম্মা, আল এখানে আয়। আল, হ্যাঁ বলেন। আম্মা, ইতিহাকে ভুলে যা। যেই মেয়েটা তোকে একটুও ভালোবাসে না, তোকে নিয়ে চিন্তা করে না, সেই মেয়েটার জন্য কেন নিজেকে কষ্ট দিবি বল? আল, আম্মা আমি ইতিহাকে ভুলে গেছি। তখনই ভাইয়া বলে, ভাইয়া, তাহলে কি আমরা তোর বিয়ের জন্য কাউকে কথা দিতে পারি? আল, বিয়ে আবার? না, হার বিয়ে করছি না। আর তাছাড়া আমার তো এখনো ইতিহার সাথে ডিভোর্স হয়নি, নতুন করে বিয়ে করব কি করে? আম্মা, কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। এই কাগজ উকিল নোটিশ পাঠিয়েছে। আল, ও ঠিক আছে তাহলে আর কি? তবে এখন আর বিয়ে করছি না। আচ্ছা আমি যাই। যখনই যেতেছিলাম তখনই ভাইয়া বলে, ভাইয়া, জুই বাবা আজকে আমাকে বলছে, আর তাছাড়া জুই নাকি তোকে ভালোবাসে। এখন জুইয়ের বাবা চাচ্ছে তোর সাথে বিয়ে দিবে। আল, আমাকে কিছুটা চিন্তা ভাবনা করতে দেন। ভাইয়া, ঠিক আছে। আল, আচ্ছা গেলাম। আল রুমে এসে ইতিহার জন্য কেনা কাপড়গুলি দেখছে। আর বারবার ইতিহার সেই ভালোবাসার রাতটার কথা মনে পড়ছে। আল রুমে থেকে বেরিয়ে ছাদের উপরে গেছে। আজকের রাতটা ছাদের উপরে কেটে গেছে। সকালে ঘুম ভাঙছে ভাবির ডাকে। ভাবি, আল সারা রাত ছাদের উপর ছিলে? আল, বেঞ্চের উপরে ঘুমিয়ে গেছিলাম। আমি উঠে রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। তখনই জুই দৌড়ে এসে বলে, জুই, আল তোমার বাড়িতে বাবা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আল, জুই তুমি এমনটা কেন করেছ? জুই, আমি তোমাকে চাই যে কোনো মূল্যে। এখন চলো তোমাকে নিয়ে কফি খাবো আর আমাদের দুজনের সম্পর্কে আরো গভীরভাবে জেনে নিব। আল, জুই আমার ভালো লাগছে না, তুমি যাও। তখনই জুই আমাকে টেনে নিয়ে গেছে জোর করে। আল রেস্টুরেন্টে বসে আছে, জুই অর্ডার করছে। জুই কিছুটা চঞ্চল টাইপের যার কারণে আলের ভালো লাগে না। দুজনে কফি শপে বসে আছে। জুই, আমাদের বিয়েটা হলে আমরা অনেক হ্যাপি কাপল হব। আল, বিয়েটা মনে হয় হচ্ছে না বলে চলে আসতে চাইছে, তখনই জুই হাত ধরেছে। জুই, এমন করছো কেন? বসো কিছুক্ষণ। আল চারদিকে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে। আল তা দেখে বসেছে। তখনই আলের মোবাইলে ফোন আসছে। মোবাইলটা বের করে দেখে নতুন নাম্বার।
প্রথমে রিসিভ করেনি, তার একটু পরেই আবার ফোন আসছে, এবারও কেটে গেছে। এভাবে ৩-৪টা ফোন আসছে, একবারও রিসিভ করেনি। তখনই একটা মেয়ে বোরকা পরা এসে টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, আল ফোন করছি, রিসিভ করছো না কেন? কণ্ঠ শুনে আল মেয়েটির দিকে তাকিয়েছে। আল, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। তখনই আমার শার্টের কলার টেনে ধরেছে। জুই, এই মেয়ে কলার ধরেছিস কেন? তখন মেয়েটি জুইকে ধমক দিয়ে বলে, এই তুমি চুপ থাকো, যাকে ধরেছি সে বুঝতে পারছে আমি কে। তখনই ওর নেকাবটা খুলেছে। আল তাকিয়ে দেখে এতিহা। আল, এতিহা তুমি? এতিহা, হ্যাঁ আমি। ওই আমি মাত্র কিছুদিন যাবৎ তোমার খোঁজখবর নেই না, আর তুমি এখন মেয়ে নিয়ে ঘুরতেছ। আজকে আমি তোর 12টা বাজিয়ে দিব, বলে আলের ক্লারটা আরো জোরে শক্ত করে ধরেছে। এবার আল কিছুটা রেগে গিয়ে ওর হাত থেকে ক্লারটা ছাড়িয়ে নিচ্ছে। এতিহা আলকে কিছু বলতে চাইছে, তখনই আল এতিহাকে জোরে এক থাপ্পড় দিয়ে বসে। আর তখন আল বলে, আল, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এমনিতেই তোকে অনেক সহ্য করেছি। আলের কথা শুনে এতিহা দাঁড়িয়ে আছে গালে হাত দিয়ে। এতিহা, তুমি আমাকে কি মনে করো খেলার পুতুল? যখন মন চাইলাম খেলা করলাম, আর যখন মন চাইল ফেলে রাখলাম। এতিহা, তুমি আমাকে থাপ্পড় দিতে পারলে? আল, হ্যাঁ পারছি। আমি চাই না নতুন করে তোমার সাথে আমার আর দেখা হোক। জুই এসো বলে জুইয়ের হাত ধরে নিয়ে আসতেছি, আর এতিহা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চলবে।